আমরা নিউটনের তৃতীয় সূত্র তো অল্প আলোচনা শুরু করছিলাম, এরপরে আজকে এরপরের অংশগুলো জানবো, বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা তৃতীয় সূত্রকে দেখবো ও গাণিতিক প্রবলেম যতটুকু পারা যায়। হ্যাঁ, তোমার কিছু প্রশ্ন আছে বলতে বলো। এখানে পড়ছি হচ্ছে মৌলিক বল 4টা। আচ্ছা, মৌলিক বল নিয়ে পড়ে ফেলছো তুমি? হ্যাঁ, মৌলিক বল 4টা তো আছে। এখন আমার মনে হচ্ছে আরেকটা বল আছে, সেটা হচ্ছে আমাদের যে পেশি শক্তি। আচ্ছা, এটা কি মৌলিকের মধ্যে পড়ে না? না, পড়বে না। কেন? কারণ হচ্ছে যে এরকম তো অসংখ্য বল মহাশূন্যে কাজ করছে। ধরো দুইটা গ্রহ যদি পরস্পর সংঘর্ষে আসে, সেখানে তো বলের উৎপত্তি হচ্ছে, ওটাও কি মৌলিক বল বলবো আমরা? বলবো না, এটা মৌলিক বল না। আমাদের এখানে পেশি শক্তি মানে পেশি দ্বারা যে বল, সেই বলটা আসলে উৎপত্তি কিভাবে হচ্ছে তুমি চিন্তা করে দেখো। পেশি সংকোচন প্রসারণ থেকে। তো পেশি সংকুচিত প্রসারিত কেন হচ্ছে? তোমাকে আগে বুঝতে হবে মৌলিক বল কাকে বলে, কেন এগুলোকে মৌলিক বল বলা হচ্ছে। এই প্রশ্নটা করার আগে তোমার আগে এটা ক্লিয়ার হতে হবে যে এই 4টা বলকে কেন এগুলোকে মৌলিক বল বলা হয়। ঠিক আছে? আসলে পেশি শক্তি থেকে যে বলটা, সেই বলটা আসলে এই যে এই 4টা বলেরই সমন্বয়, 4টার মধ্যে কোনোটার সমন্বয়। আন্তঃআণবিক বল, এই যে কোষের মধ্যে যে তোমার পেশি সংকোচন কেন হবে? স্নায়ুর কারণে। তো স্নায়ুতে কি হচ্ছে আসলে জানো? তো সেখানে তো ইলেকট্রিক ফোর্সের কারণেই তো এগুলো হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মেনলি। দুইটা বস্তুর সংস্পর্শে একটা বলের, হ্যাঁ, কিন্তু মহাকর্ষ যে বলটা, ওইটার মধ্যে তো দুইটা বস্তুর সংস্পর্শ। গুড কোয়েশ্চেন। ফান্ডামেন্টাল বল নিয়ে আমরা পরে বলছি। তো সেখানেও সংস্পর্শ, এক কথাই তোমার উত্তর দিয়ে দিচ্ছি আমাদের, সেখানেও সংস্পর্শ হচ্ছে, আমরা চোখে দেখছি না। ঠিক আছে, ওকে। তাহলে ফান্ডামেন্টাল বল বিষয়ক প্রশ্নগুলোকে একটু করে তুলে রাখো। তো তার আগে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আগে বেসিক বলের জেনে যা তুমি, সেটা যতক্ষণ ভালো করে না বুঝবে ততক্ষণ পরবর্তী প্রশ্নগুলোতে আসলে যাওয়ার কোনো অর্থ থাকবে না। দেখবে আমার কথা বুঝছো? সংস্পর্শ শেখানো হচ্ছে, আমরা দেখবো। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র তো আমরা তো দেখেছি যে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান বল উৎপত্তি লাভ করলেই অবশ্যই জোড়াই দুইটা বস্তুর সংস্পর্শে, প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে, কথাটা বলছিলাম, পরোক্ষ সংস্পর্শ, মহাকর্ষ বল ইত্যাদি আসলে পরোক্ষ সংস্পর্শে হচ্ছে। সংস্পর্শে বল উৎপত্তি হয় এবং বল উৎপত্তি লাভ করে জোড়াই যারা সংস্পর্শে লিপ্ত হচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে, তাদের প্রত্যেকে একটা একটা করে বল পাচ্ছে। কাজেই প্রত্যেকটা বস্তুর মধ্যে কিন্তু বলের লব্ধি শূন্য হচ্ছে না, বল থাকছে। কাজেই ক্রিয়া প্রতিক্রিয়া, একই সংস্পর্শে উৎপন্ন যে ক্রিয়া প্রতিক্রিয়া জোর, এই জোর কিন্তু ওই বস্তু দুইটাকে ভারসাম্যে রাখতে পারে না। ওই বস্তু দিয়ে গঠিত একটা সিস্টেম কল্পনা, মানে দুইটা বস্তুকে মিলিয়ে যদি আমি একটা সিস্টেম ধরি, ওই সিস্টেমে কিন্তু ভরবেগের পরিবর্তন তখন শূন্য হচ্ছে। একটা একদিকে গেলে একটা ভরবেগের পরিবর্তন নেগেটিভ হলে আরেকটা সমান পরিমাণ পজিটিভ ভরবেগের পরিবর্তন হচ্ছে। কাজেই ওই দিকে সিস্টেম ধরলে কিন্তু ওই সিস্টেমে কিন্তু ভরবেগের পরিবর্তন আমার শূন্য হয়ে যাচ্ছে। দেখো, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখি আমরা, তাহলে আমরা ওই লিফটেরটা পুরোপুরি বলা হয়নি কিন্তু, তাহলে লিফটেরটা দিয়ে শুরু করতেছি আমরা। আচ্ছা, লিফটেরটা বলার আগে আমরা একটু বলি যে আমরা কিভাবে হাঁটি। এই যে আমরা যে হাঁটছি, গাড়ি চলছে, কিভাবে দেখি বলি বলো তো। ধরো আমরা হাঁটার সময় কি করছি আসলে? আমি মহাশূন্যে পা দিয়ে এরকম নড়াচড়া করি, তাহলে কি আমি হাঁটতে পারবো না? কারণ আমাকে বল তো কেউ না কেউ দিতে হবে। ঠিক আছে, আমি সারাক্ষণ তো কোনো একটা মানুষকে নিয়োগ করতে পারবো না যে আমাকে ধাক্কা দিয়ে থাকো, এরকম তো হবে না। তাহলে আমাকে বলটা কিভাবে আমি যোগান নেব? আমি আরেকজনকে বল দেবো, অটোমেটিক প্রতিক্রিয়া, সে আমাকে একটা প্রতিক্রিয়া বল দেবে অজান্তে, সে জানে না যে হয়তো সে আমাকে হেল্পই করে করতেছে। কি বুঝতে পারছো? তাহলে কাকে বল দেবো? পৃথিবীকে, ভূমিকে। তো ভূমিকে আমি যদি লম্বালম্বি এভাবে দাঁড়িয়ে ঠিক উলম্বভাবে বল দিই, তাহলে প্রতিক্রিয়া বলটা উলম্বভাবে আসবে। আমি সেই বলে কিন্তু কখনো আনুভূমিক দিকে হাঁটতে পারবো না। তাহলে আনুভূমিক দিকে হাঁটতে গেলে আমাকে পৃথিবীকে বল প্রয়োগ করতে হবে একটু কোণাকুণি। ঠিক আছে, এইভাবে বল প্রয়োগ করতে হবে, কেমন এরকম করে। তাহলে পৃথিবী আমাকে এইভাবে বল দেবে। এই বলটাকে দুইটা অংশে বিভাজন করা যায়। এই কথাটা বলে তোমার কাছে একটু নতুন,
এত ডিটেল তোমাকে বলবো না, বলবো যে এই বলের একটা অংশ দিয়ে আসলে আমরা সামনে যাচ্ছি। বল একটা ভেক্টর রাশি, বুঝো কথাটা? আচ্ছা, স্কেলার রাশি যেমন যোগ করা যায়, এখানে একটা কথা একটু বলে ফেলি, তোমার বইয়ে থাক বা না থাক, কিন্তু সেটা আসলে অনেক কিছু বোঝার জন্য তোমার কাজে লাগবে। ভেক্টরের উপাংশ, ঠিক আছে? বল একটা ভেক্টর রাশি, অর্থাৎ বলের ক্রিয়ার ফলাফল জানার জন্য বলের মান যেমন দরকার, বলটা কোন দিক থেকে ক্রিয়া করছে সেটাও জানা দরকার। ধরো একটা বিন্দুতে দুটা বল কাজ করছে, যে কোনো ভেক্টর, একটা একদিকে F1 বল, আরেকটা ভিন্ন দিকে F2 বল কাজ করছে। আমি প্রথমে বলেছিলাম তাদের লব্ধি হয় সামান্তরিকের কর্ণ বরাবর, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে তখন এই বস্তুটার উপর টোটাল বল কাজ করবে এতটুকু পরিমাণ এবং এই দিকে, এটাকে বলা হয় এই বল দুইটার লব্ধি। উল্টোভাবে এই লব্ধিটাকে ধরো আর দিয়ে দেখা হয় অনেক সময়, আর মানে লব্ধি ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট, ঠিক আছে? এই দুইটাকে বলা হয় এই লব্ধির দুইটা উপাংশ বা অংশ। লব্ধির দুটা উপাংশ, এটাকে বলা হয় এদের লব্ধি, আর এই দুটাকে বলা হয় লব্ধির দুটো উপাংশ। তার মানে একটা বলকে আমি ইচ্ছা করলে এরকম দুইটা বলে ভাঙতে পারি সুবিধার জন্য। কি বুঝতে পারছো কথাটা? যদি এরকম হয় যে ধর একটা বল আছে, এভাবে কাজ করছে, রিয়াকশন ফোর্স আর নাম দিলাম বা লব্ধি বল, তাকে দুটো উপাংশে ভাগ করছি, একটা এইদিকে একটা এইদিকে, মানে এই দুইটা পরস্পর লম্ব। তাহলে কিভাবে করবো? আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, জানো তো নাকি এগুলো? তাহলে এখান থেকে এটার উপর লম্ব আঁকবো, এখান থেকে তাহলে একটা অংশ এই বলের এই দিকে অংশটা হবে এতটুকু, আর এই দিকে লম্ব দিকে অংশটা হবে এতটুকু। ধরো আমি এটাকে F1 F2 নাম দিলাম। এইগুলোকে বলা হয় এই বলটা লম্ব উপাংশ, বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক একইভাবে অনেক সময় আমাদেরকে বিশ্লেষণ করার জন্য বলকে এই দিক ওই দিক উপাংশে বিভাজন করতে হয়। তাহলে এই যে পৃথিবীটাকে এরকম একটা বল দিচ্ছে পরাপরই, তাকে আমরা দুটো উপাংশে বিভাজন করতে পারি, একটা এই দিকে, আরেকটা হচ্ছে লম্ব দিকে। কি বুঝতে পারছো? এই দেখো, ক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলের এই অংশটা আমাদেরকে এই অংশটাই আমাদেরকে হাঁটতে সাহায্য করছে। এই অংশটার কারণে আমরা হাঁটতে পারছি। ওই অংশটা কি কোনো কাজ আছে? হ্যাঁ, ওই অংশটা কি করছে? আমরা তো ঝুঁকে হাঁটছি, সামান্য হলেও ঝুঁকে যাচ্ছি। এই অবস্থায় ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার কথা না? তো আমাদের যে ওজন আছে, এই যে ধরো এখান থেকে ওজনটা কাজ কিভাবে দেখাচ্ছি, এই উপাংশটা করছে কি ওজনটাকে ধরে রাখছে, মানে আমাকে পড়তে দিচ্ছে না ওইদিকে। ওজন যত ঠিক সমান পরিমাণ উপাংশ আমি তৈরি করতেছি। আমরা হাঁটতে শেখার সময় শিখে গেছি এটা, প্রথম দিকে পারিনি, ছোটবেলায় আমরা উপাংশ তৈরি করতে পারিনি। আমরা হয়তো এদিকে হাঁটতে হবে বলে এটা বেশি তৈরি করে ফেলছি, ওইটা কম, আজ ওজনের থেকে ওইটা কম বলে আমরা পড়ে গেছি। কঠিন লাগছে কথাটা, বিশ্লেষণটা? সো আসলে আমরা এভাবে হাঁটি। তাহলে এখানে আমাদের কিন্তু ভূমির থেকে একটা কোণাকুণি প্রতিক্রিয়া বল নিয়ে তার আনুভূমিক উপাংশই আমাদেরকে হাঁটতে সাহায্য করছে, আর উলম্ব উপাংশটা আমাদের ওই এই অবস্থায় হাঁটার মতো অবস্থায় আমাদেরকে ব্যালেন্স ভারসাম্যে রাখতে সাহায্য করছে। বুঝতে পারতেছো? ওকে, তাহলে এখানেও কিন্তু আমাদের দ্বিতীয় সূত্রকে আমরা কাজে লাগাচ্ছি, ঠিক আছে? তারপর যেমন ধরো রকেট চলছে, রকেট কিভাবে যায়? অ্যারোপ্লেন, হেলিকপ্টার আর রকেটের প্রিন্সিপালের মধ্যে পার্থক্য আছে, তাই না? কিছু হেলিকপ্টার হচ্ছে যে উপরে পাখাটা ঘুরায় বাতাসের মধ্যে চাপের বৈষম্য সৃষ্টি করে, এরোপ্লেনও সেরকম। এরোপ্লেনও সেরকম, আর রকেট হচ্ছে যে মাটির মধ্যে একটা প্রেসার দিয়ে তার এইটাই একটা ভুল ধারণা অনেকেরই আছে। ওই প্রেসারে কি চাঁদ পর্যন্ত উঠে যাবে সে? না, নিশ্চয়ই না। তাহলে প্রেসারটা কোথায় দিচ্ছে আসলে? যেমন ধরো রকেট তো বায়ুমণ্ডল ছাড়িয়ে বাইরে চলে যায় মহাশূন্যে, তখন সেখানে সে কি করে? সেখানে ইঞ্জিন চালিয়ে কি করবে? আমি কোনো গাড়ি, কোনো মানুষ চলতে পারবে না যদি সে কাউকে বল প্রয়োগ না করে। এই তো রকেট মাটিকে বল প্রয়োগ করা, মাটি আবার রকেটকে যে প্রতিক্রিয়া বল, ওইটা দিয়ে সে মহাশূন্যেও চলছে যে? না না, ইঞ্জিনের জন্য যখন শুরুর দিকে যে একটা দরকার, যে একটু মিনিমাম স্পিড দরকার, ওই স্পিডটা নেওয়ার জন্য। তার মানে তুমি বলতে চাচ্ছ যে মহাশূন্যে গিয়ে সে আর স্পিড তাহলে চেঞ্জ করতে পারবে না, সমবেগে চলতে হবে। পারবে। কেমন করে পারবে? ইঞ্জিন দিয়ে কি করবে? যে ইঞ্জিন যদি থাকে তাহলে ইঞ্জিন তো আছে, চেঞ্জ করতে পারবে। ইঞ্জিন আছে, কিভাবে চেঞ্জ করবে সে বলো? যেমন গাড়ির ইঞ্জিন কি করে? গাড়ির ইঞ্জিন আমরা যেভাবে হাঁটি আর কি, গাড়ির ইঞ্জিনের কারণে কি করে? গাড়ি মাটিকে একটা বল প্রয়োগ করে, মাটি তাকে প্রতিক্রিয়া বল দেয় বলেই তো গাড়িটা চলছে।
তাহলে মহাশূন্য তো কেউ তাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য নাই, সেই ইঞ্জিন ঘুরিয়ে কি করবে? যে পাখা চালাবে, বাতাস তো নাই সেখানে। স্বাভাবিক চলবে। তার মানে কি তার দিক পরিবর্তনের কোনো চান্স নাই, বা ব্যাক স্লো করার হঠাৎ একটা কিছু একটা আকস্মিক চলে আসলো, সেখান থেকে ডাইভার্ট হয়ে যাওয়ার কোনো উপায় তার থাকবে না? থাকবে। তাহলে রকেটের প্রিন্সিপালটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তুমি কি দেখছো যে ধরো একটা বেলুনকে ফুলালা, একটা চুপসানো বেলুনকে ভালো করে ফুলিয়ে তুমি বাঁধো নাই, হাতে ধরে রাখছো, ছেড়ে দিলে কি হবে? এটা কেন এরকম এরকম করে যাচ্ছে কেন? ওই বাতাসের তাহলে বাতাস যখন বেরোচ্ছে তীব্র বেগে, বাতাস বেরোচ্ছে কেন? চাপের মধ্যে ছিল না? হ্যাঁ, তাহলে ওই বেলুনটা চাচ্ছে যে আগের মতো চুপসে যেতে, যেহেতু স্কোপ পেয়েছে, তাহলে বেলুনটা বাতাসের উপর বল প্রয়োগ করছে। বাতাসও যাওয়ার সময় বেলুনকে ছেড়ে দিচ্ছে না, উল্টো দিকে একটা বল প্রয়োগ করে যাচ্ছে। এই বলের কারণে কিন্তু বেলুনটা সামনের দিকে এগোচ্ছে, বাতাসও পিছন দিকে। বাতাসকে আমরা দেখতেছি না, বাতাস আরো বেশি বেগে বেরোচ্ছে, বাতাসের ভর যেহেতু অনেক কম, আর বেলুন এত বেগে বেরোচ্ছে না, যাচ্ছে না, কিন্তু বাতাস যখন যেদিকে প্রতিক্রিয়া দিচ্ছে তখন সেদিকে সে যাচ্ছে, ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটাচ্ছে। এই জন্য এলোমেলো পথে আমি যেটা দেখছি, রকেটও এই প্রিন্সিপালে চলছে। রকেট কখনোই কোনো বাহ্যিক সাহায্য নিয়ে, সে মাটির উপর চাপ ইত্যাদি কোনো কিছুই না, সে ভিতরে জ্বালানি নিয়ে নেয়, অনেক জ্বালানি রাখবে, তাই না? ধরো তার যদি টার্গেট থাকে যে চাঁদে যাবে, তাহলে অনেক অনেক বেশি জ্বালানিগুলো তো গ্যাসীয় জ্বালানি, যেমন হাইড্রোজেন, অ্যাসিটিলিন, এগুলোর মিক্সচার গ্যাস। তাহলে এত পরিমাণ, এত আয়তনের গ্যাস তো রকেটে নেওয়া সম্ভব না। তাহলে কি করা হয়? আগে কম্প্রেস করে, ঠান্ডা করে এবং কম্প্রেসড মানে চেপে এগুলোকে তরল, পারলে কঠিনে পরিণত করা হয়। এই ঘরের পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে যদি তুমি কঠিন করো, এতটুকু হয়ে যাবে কি আয়তন। সো দেন কম্প্রেস করে পারলে কঠিন অবস্থায় ওগুলোকে ভরা হয় অল্প জায়গার মধ্যে। তারপরে করা হয় কি, আস্তে আস্তে প্রয়োজন অনুসারে যতটুকু দরকার অতটুকুকে গ্যাসীয় পদার্থে পরিণত করে। প্রচণ্ড বেগে যখন রকেট থেকে বের হয়, তখন বের হওয়ার সময় রকেটকে সে প্রতিক্রিয়া বল দিয়ে যায় না, তাহলে মাটির সাথে তো কোনো সম্পর্ক নেই। রকেট থেকে যে জ্বালানিটা বেরোচ্ছে, রকেট জ্বালানিকে প্রেসার দিয়ে বের করতেছে, জ্বালানিও বেরোয়ার সময় রকেটকে সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিয়ে যাচ্ছে। এই জ্বালানির প্রতিক্রিয়া বলের কারণে না রকেট চলতেছে। মাটিকে চাপ দিচ্ছে, যেটা অনেকে ভাবে মাটি একটা বিরুদ্ধ চাপ দিচ্ছে, না, এটা নয়। মাটিতে যে চাপটা দিচ্ছে, দেখো রকেট থেকে, এটা তো হচ্ছে তোমার ভূমিতে যখন থাকছে, তাও সেই চাপটা খুব বেশি পরিমাণ রকেটে পড়ছে না, কারণ গ্যাসগুলো বেরিয়ে ছড়িয়ে পড়ছে চারিদিকে। ওগুলো যে সরাসরি গ্যাসগুলো, জ্বালানি গ্যাসগুলো তোমার মাটিতে যে বল প্রয়োগ করছে, আবার মাটিও জ্বালানিগুলোকে বল প্রয়োগ করছে। জ্বালানিগুলো কি সবগুলো আবার রকেটে গিয়ে ধাক্কা দিচ্ছে? এরকম তো ম্যাক্সিমাম জ্বালানি তো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে মাটি থেকে সে কোনো বল আশা করছে না। কি বুঝতে পারছো কথাটা? মাটি থেকে কিছু পেলে সেটা বোনাস, কিন্তু তার মেইন হচ্ছে যে তার নিজের ভিতরে জ্বালানি নিচ্ছে, জ্বালানিগুলোকে পছন্দ করে সেই বের করছে বল দিয়ে, জ্বালানিও তাকে বিপরীত প্রতিক্রিয়া বল দিয়ে যাচ্ছে। তাহলে মহাশূন্যেও আমার বাইরে কিছু লাগছে না, আমার যদি বল বাড়াতে হয়, আমার যদি ব্যাগ বাড়াতে হয়, তাহলে আমি আরও বল সৃষ্টি করব, আমি জ্বালানিকে আরও বেশি স্পিডে বের করব, জ্বালানির উপর ক্রিয়া বল অনেক বেশি দেবো, জ্বালানি আমাকে প্রতিক্রিয়া বল অনেক বেশি দেবে। যদি রকেটের দিক পরিবর্তন করতে হয়, তাহলে জ্বালানি নির্গমনের দিকটা আমি চেঞ্জ করে দেবো, কোন দিক দিয়ে বেরোচ্ছে সেই ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, প্রতিক্রিয়া বলে ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এভাবে রকেট ক্রিয়া প্রতিক্রিয়া প্রিন্সিপালের সাহায্যে কিন্তু যেখানে আশপাশে কোনো কিছু নাই, সেখানে সে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে করতেই চলে। দেখো, বুঝতে পারছো? তাহলে নিউটন তৃতীয় সূত্রের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে রকেটের চলা, যেখানে বায়ুমণ্ডল নাই, আশপাশে কারো থেকে আমি বল নিতে পারবো না, সেখানে নিজের ভিতর থেকে একটা অংশ বের করে দিয়ে ওইটাকে বল প্রয়োগ করে বের করে দেবো, ওটা যাওয়ার সময় আমাকে বল প্রয়োগ করবে। ওটা জ্বালানি নির্গমনের দিকটা বিপরীত দিকে করে দিয়ে স্লো হবে। জ্বালানি ধরো এদিকে বেরোচ্ছে, রকেট এখন এদিকে যাচ্ছে, এবার জ্বালানি বের করবে উল্টো দিকে। উল্টো দিকে বের করলে কি হবে? প্রতিক্রিয়া বল দিবে বিপরীত দিকে। এখন তার ব্যাগটা ধরো রকেট আগে এদিকে যাচ্ছিল, এখন যদি জ্বালানি এইদিকে বের করে, তাহলে জ্বালানি বেরোর সময় উল্টা দিকে বল দেবে, তাই তার ব্যাগ হ্রাস পেতে থাকবে। সিম্পল। জ্বালানিগুলোকে যেদিকে ইচ্ছা সেদিকে বের করার টেকনোলজি তার আছে। ওই রকেটের দিকে একদিক থেকে বের হয়, আরেক দিক অপোজিট দিকে তো বের হওয়ার না, আছে, রাস্তা আছে।
বের হচ্ছে নিচের দিকে, কিন্তু ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়াটা হচ্ছে কোথায়? এটা কি বাইরে বেরোবার সময় না ভিতরে হয়ে যাচ্ছে? ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে। ভিতরে ডিরেকশন চেঞ্জ করার উপায় আছে। তারপর হয়তো সেগুলো পরবর্তী অবশিষ্ট জ্বালানিগুলো এক নিচে পিছন দিকে বেরোচ্ছে, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া ভিতরে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করার মেকানিজম সেখানে আছে। দেখো, বুঝতে পারছো? মোটামুটি বুঝছো তো? তো রকেট তো আসলে অনেক, যত সহজে বলছি এত সহজ না। ওখানে রকেটের একটা ডানা ডিজাইন করাই একটা বই, একটা বড় বই। রকেটে শুধু একটা ডানা ডিজাইন করতে হবে, ওটা একটু বেশ হলে রকেটের যে কোনো সময় বিপদ হতে পারে। একটা মানে যে পাখা সেটা ডিজাইন করাই তো অনেক বড় ব্যাপার। তাহলে এখানে সূক্ষ্ম অনেক বিষয় আছে, আমরা মেইন প্রিন্সিপালটা বলার চেষ্টা করছি আর কি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি আমরা গত ক্লাসের ওজন অনুভূতির কথাটা বলছিলাম, ওটাতে একটু ফিরে যাই। তারপর তোমার কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়নি। বল এদিকে দিলে অত বেশি উঠে না কেন? উঠে না কেন, অথবা উঠলেও অত বেশি উঠে না কেন? যত উপর থেকে মাসে অত দূরে না উঠবে, কম উঠেতে নেমে যায় কেন, ইত্যাদি প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে এই ওজন অনুভূতির বিষয়টা বুঝলেই তুমি ওখানে যে ব্যাপারটা ঘটবে এখানেও আসলে সেই ব্যাপারটাই ঘটবে। ঠিক আছে, আবার লিখতেছি ওজন অনুভূতি, ওয়েট সেন্স। ঠিক আছে, আমরা আমাদের পৃথিবী আমাদেরকে টানছে, এই জন্য আমাদের একটা ওজন আছে। এই ওজনের কারণে আমরা যদি প্রতিক্রিয়া পাই, যেমন ভূমিতে দাঁড়িয়ে আছি, আমরা গত ক্লাসে বলছিলাম ভূমির উপরেও কিন্তু আমি সমান পরিমাণ বল দিচ্ছে, আমার ওজন যত, ভূমিও আমাকে বিপরীতমুখী সমান বল দিচ্ছে, এবং সেই বলকে আমি আমার ওজন হিসেবে অনুভব করতে পারছি। তাহলে স্থির অবস্থায় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা যদি ত্বরণে না যায়, তাহলে কিন্তু আমি স্থির কাঠামোর উপর প্রয়োগ করলে কিন্তু আমি আমার যে ওজন সেটাই অনুভব করতে পারবো। এবার আমরা দেখছিলাম যে একটা লোক যদি লিফটের মধ্যে একটা লোক আছে, এখন লিফটটা প্রথমে স্থির ছিল মনে করো, তখন ওই ভূমির মতো ওই লোকটার ওজন ডাব্লিউ নিচের দিকে কাজ করছে। এই ওজনের কারণে সে কিন্তু স্থির লিফটের ভূমিতেও কিন্তু এই ফ্লোরেও কিন্তু একই পরিমাণ বল ক্রিয়া হিসেবে দিচ্ছে, তাই না? এও কিন্তু একই পরিমাণ বল তাকে প্রতিক্রিয়া হিসেবে দিচ্ছে। এই ক্ষেত্রে স্থির অবস্থায় রিয়াকশন ফোর্স সমান, আমরা জানি ক্রিয়া সমান প্রতিক্রিয়া সমান ক্রিয়া, আবার ক্রিয়া সমান ওজন। এই জন্য সে স্থির অবস্থায় আছে, তাকে দেখা যাচ্ছে সে স্থির অবস্থায় আছে। নিউটন ল বলছে তার উপর লোকটি শূন্য, এই জন্য সে স্থির আছে। এখন যদি কোনো কারণে লিফটটা ত্বরণের উপর উঠে, তাহলে কি হবে? প্রতিক্রিয়া বেশি হবে ওজন থেকে, ক্রিয়া থেকে বেশি হবে না। আমরা গত ক্লাসে এতটুকু বলছিলাম প্রতিক্রিয়া কত হবে। আমরা নিউটন ল থেকে পাচ্ছি এর উপর কার্যকর বলের লব্ধি হচ্ছে আর মাইনাস ডাব্লিউ, মনে আছে? প্রতিক্রিয়াটা বেশি যেহেতু ত্বরণটা এদিকে, সমান হচ্ছে ফলাফল ভর ইন্টু ত্বরণ। এখান থেকে পাচ্ছি তার সে যে প্রতিক্রিয়া পাবে সেটা হচ্ছে তার ওজন প্লাস হচ্ছে এম এ, ওজন থেকে বেশি প্রতিক্রিয়া পাচ্ছে এম এ পরিমাণ। ওজনকে এম জি লিখলে এম জি প্লাস এম এ পরিমাণ বেশি প্রতিক্রিয়া পাচ্ছে, এই জন্য এম এ পরিমাণ বেশি ওজন সে বোধ করবে, তার নিজেকে এম এ পরিমাণ বেশি ভারী বোধ করবে। সাথে সাথে সে কিন্তু লিফটকেও এম এ পরিমাণ ক্রিয়া দিয়ে গেছে। এই যে এম এ পরিমাণ বলটা আসলে লিফট সাপ্লাই দিচ্ছে তাকে, ওই যে তার মেকানিজমের মাধ্যমে। সেও সাথে সাথে আগে সে ডাব্লিউ পরিমাণ লিফটকে ক্রিয়া দিচ্ছিল, এখন ডাব্লিউর সাথে এম এ পরিমাণ ক্রিয়া আরও বেশি দিচ্ছে। কাজে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা সবসময় সমান থাকতেছে। মাঝখান থেকে এরা দুজনই ওজন থেকে বেশি হয়ে যাচ্ছে। কি বুঝতে পারছো? এই ক্ষেত্রে তার ওজন অনুভূতি হবে, সে ওজন অনুভব করবে এতটুক এম ইন্টু কমন নিয়ে আর কি, এম ইন্টু জি প্লাস এ পরিমাণ। তার আগে ওজন ছিল এম জি, এখন সে ওজন অনুভব করবে এম ইন্টু জি প্লাস এ পরিমাণ। এ হচ্ছে তার ত্বরণ বা লিফটের ত্বরণ। এবার যদি লিফট নিচের দিকে নামে, তুমি কি অ্যানালাইসিস করতে পারবে? দেখি লিফট এবার লোকটাকে নিয়ে এ ত্বরণের নিচে নামছে, এখন কি হবে? তার ওজন কাজ করছে ডাব্লিউ নিচের দিকে, সে একটা ক্রিয়া দিচ্ছে, একটা প্রতিক্রিয়া পাচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া সমান। এখন কি দুইটা সমান? এই ওজন আর তার উপর ক্রিয়াশীল দুইটা বল, একটা হচ্ছে তার ওজন আর একটা হচ্ছে লিফট কর্তৃক প্রতিক্রিয়া, দুইটা কি সমান? চিন্তা করুন। কেন? তুমি বিশ্লেষণ করো, নিউটন ল খেয়াল করো, তার ত্বরণটা এই লোকটাকে দেখা যাচ্ছে লিফট যেহেতু এত ধরনের, লোকটাও এত ধরনের নিচে নামছে। কারণ নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে বলো? তার কার্যকর বল কোন দিকে? উপর থেকে নিচের দিকে। তার প্রতিক্রিয়া বেশি ওজন থেকে হবে, তারা তো কার্যকর উপরে হয়ে যাচ্ছে।
বেশি। ওজন মাত্র প্রতিক্রিয়া থেকে বেশি। কিন্তু স্যার যখন নিচে নামে তখন তো লিফটের মধ্যে থাকলে লাগে যেন একটা লাফ দিচ্ছে বা এইরকম টাইপের। যখন একটু হালকা বোধ করি সামান্য। হালকা মানে যদি লিফটটা খুব জোরে যায় তখন তো উপরে উঠে যাবো না, লিফট তোমার যদি মনে হয় যে উপর দিকে ধাক্কা দিচ্ছে, তার মানে লিফট কোনো কারণে জার্কিং করছে সেখানে, সে সময় থামানো বা ইয়ার সময়। ওই সময় সে সমতলনে ছিল না, হয়তো কোনো মুহূর্তে থামার আগে একটু করে জার্কিং করে গেছে, উপর দিকে একটা বল দিচ্ছে, এরকম হতে পারে। নিচে একটা লিফটে ইন্টার করছি, তারপরে যখন নিচে নামবে নামার টাইমে হঠাৎ করে মানে সমবেগে, আমি যে আমাদের যে লিফটগুলো সেগুলো প্রায় সমবেগে নামে। আর এই লিফট নামন্ত অবস্থায় আমরা কিন্তু আমাদের ওজনের তারতম্য বোধ করি না। যে থেমে যাচ্ছে অথবা শুরু হচ্ছে, ওই মুহূর্তে তার ত্বরণ হচ্ছে, ওই মুহূর্তে আমি আমার ওজনের কিছুটা তারতম্য বোধ করি। তখন যখন তো এবারে এইভাবে করে নামবে তখন একটু উপরে উঠে যায়, মানে এরকম। আমি তো এরকম ফিল করিনি। আচ্ছা, যদি হয় তাহলে তোমার লিফটটাতে হয়তো সমতরণ ছিল না, হয়তো কোনো কারণে জার্কিংয়ে, ঠিক আছে? তখন লাগে তো প্রতিক্রিয়াটাই বেশি, তাইলে ওজন বেশি হলে তো প্রতিক্রিয়া বেশি, মানে তোমাকে নিজেকে ভারী মনে হয়। তার মানে তখন লিফট ওই মুহূর্তে কোনো একটা জার্কিং এর কারণে, তার লিফটের মেকানিজমে কোনো সমস্যা হয়তো আছে। জার্কিং এর কারণে সে সরাসরি নিচে নামতে পারে না, একটু করে জার্ক করে তারপর থামতে হয়। ওই জার্কিং এর কারণে হয়তো সে ঊর্ধ্বমুখী একটা বড় ওই মুহূর্তে দিচ্ছে। এটা এমনিতে নর্মালি আমি বলছি যখন সমতলনে নামবে সে, যেমন ধরো পাহাড়ি ঢালু পথে যখন নামছো তখন যে অনুভূতিটা হবে, এখানেও তোমার সেই অনুভূতি হবে। কারণ তোমার প্রতিক্রিয়া তুমি পাচ্ছ ওজন থেকে কম। স্থির অবস্থায় তুমি যে ওজন অনুভব করবে, এখন কিন্তু প্রতিক্রিয়া কমে গেছে ওজন থেকে, কাজে তুমি তোমার ওজনটা এখন কম অনুভব করবে। এবং এই ক্ষেত্রে কার্যকর বল কী হবে বলো? ডাব্লিউ মাইনাস আর নাকি আর মাইনাস ডাব্লিউ, এরপর কার্যকর বল। আমাদের নির্ণয় বিষয় হচ্ছে কার্যকর বল এক পাশে হচ্ছে ফলাফল, ভর ইনটু ত্বরণ। তাহলে ডাব্লিউ মাইনাস আর, ওখানে ছিল আর মাইনাস ডাব্লিউ। ডাব্লিউ মাইনাস আর সমান হচ্ছে ফলাফল এম এ, এম হচ্ছে লোকটার ভর। ওকে, তাহলে এখন প্রতিক্রিয়া আর হচ্ছে পক্ষান্তর ইত্যাদি করো, দেখবে ডাব্লিউ মাইনাস এম এ হবে। বুঝতে পারছো আমি সংক্ষেপে করছি কিন্তু, নাকি এই জায়গাটা একটু বিশ্লেষণ করতে হবে আবার? বলো, চিহ্ন পরিবর্তন এগুলো পারবে তো? ওকে, ডাব্লিউ হচ্ছে এম জি মাইনাস এম এ, যেগুলো এম ইন্টু জি মাইনাস এ। তাহলে তার ওজন যা ছিল তার থেকে এম এ পরিমাণ কম ওজন বোধ করবে। এখন বলতে পারো যে তার ওজন কি হারিয়ে গেছে তাহলে এম এ পরিমাণ? না, তার ওজন একটুও হারায়নি, পৃথিবী তাকে একই করে টানছে। সমস্যা হচ্ছে যে এটা একটা চলমান কাঠামো, ত্বরণের চলমান কাঠামো। ধরো তুমি একটা বস্তুতে স্থির আছে, তুমি একটা বল নিয়ে আসতেছো, বেশি শক্তি নিয়ে আসতেছো, যে তুমি তোমার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে তুমি বলটা প্রয়োগ করবো, ধরো 10 নিউটন বল প্রয়োগ করার তুমি আশা করতেছো। এই বস্তুটা তোমার সাথে স্থির থাকলে কিন্তু তুমি ঠিকই 10 নিউটন বলটা প্রয়োগ করতে পারবে। ওর উপর 10 নিউটন বল প্রয়োগ করবে, তুমিও 10 নিউটন পাবা। কিন্তু যদি এমন হয় যে তুমি ওর কাছে তোমার পেশি শক্তি নিয়ে আসছো 10 নিউটন বলের আশা করে, সে কিন্তু তোমার থেকে দূরে সরে যাচ্ছে সামথিং ত্বরণে চলমান কাঠামো, তাই না? এটা এখন এর উপর যখন বল প্রয়োগ করো তুমি 10 নিউটন পারবে না, কারণ 10 নিউটন বল যে ত্বরণ তার মধ্যে সৃষ্টি করতো, তার কিছু ত্বরণ আগে থেকেই তার সৃষ্টি হয়ে গেছে। ধরো তার মধ্যে 7 নিউটন ত্বরণ সৃষ্টি করতো, এখন সে আগে থেকেই কোনো কারণে তার 7 নিউটন বলছি 7 এমএস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতো। মনে করো, একক তো ভুল করে ফেলেছি আমি। মনে করো যে তুমি আমার কথা বুঝতেছো কিনা দেখো আগে। মনে করো এই বলটা যে 10 নিউটন বল তাকে প্রয়োগ করার ফলে তার ভর অনুযায়ী তার উপর মনে করো তার 7 এমএস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হতো। তার মধ্যে দেখা যাচ্ছে যে 3 এমএস ইনভার্স 2 ত্বরণ আগে থেকেই আছে তার, তাহলে বাকি সে দিতে পারবে যে 4 এমএস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টির জন্য বল দিতে পারবে সে। বুঝছো না, বুঝো না এই কথাটা? না প্যাঁচ হয়ে গেছে বলো? কিন্তু ওর যদি আগে সৃষ্টি হয় তাহলে তো আবার যদি আমি 10 নিউটন দিই তাহলে তো এক্সট্রা হবে না? কেমনে? ওটা তো আমি দিচ্ছি কতটুকু, ওর উপর মোট 10 নিউটন পড়বে। কিন্তু এটা কি হবে কিভাবে? কি এই যে নিজের থেকে আগেই যেমন ধরো লিফটে কেউ না কেউ কোনো মেশিন বা কেউ না কেউ আগে থেকে দিছে, কোনো একটা জিনিস ত্বরণে যাচ্ছে মানেই তো হচ্ছে তার উপর কেউ না কেউ বল দিছে। আমি দিনে আর কি সেটা, এই যে লিফট যে ত্বরণে নামছে এটা বলটা দিচ্ছে কে? মোটর মেকানিজম। তাহলে তো এটা দেওয়ার আগে তো যাচ্ছে না, দেওয়ার পরে। না দেওয়ার আগে থেকে 3 এমএস ইনভার্স 1 বেগে যাচ্ছে। কই লিফট তো দেওয়ার আগে যায় না। না, যেই মুহূর্তে সে শুরু করে, মাত্র গতি শুরু করছে, সেই মুহূর্তে কিন্তু আমরা ওজনের তারতম্য বোধ করি না। সেই মুহূর্তে আমি তাকে ডাব্লিউ পরিমাণ বলই দিচ্ছি। যেই মাত্র
তার ত্বরণ শুরু হলো, সেটা কিন্তু আমার জন্য শুরু হয়নি, সেটা শুরু হয়েছে তার মেকানিজমের জন্য। তার মোটর এই ত্বরণটা তার মধ্যে সৃষ্টি করেছে। তখন কিন্তু আমি আর আমার যে ওজন সেই পরিমাণ ক্রিয়া তাকে দিতে পারছি না, সে খালি দূরে সরে যাচ্ছে আমার থেকে ত্বরণে। তখন আমি বাকিটুকু দিতে পারবো যে ক্রিয়া হিসেবে। দেখো উপলব্ধি করতে পারছো কিনা দেখো, আর প্রতিক্রিয়া পাবো অতটুকু। ঠিক আছে, তাহলে এখানে ত্বরণের চলমান কাঠামোর উপর যদি বল প্রয়োগ করি, আমার এক্সপেক্টেড ভ্যালু থেকে আমি কম বা বেশি প্রয়োগ করতে পারবো। আমার দিকে আসলে বেশি প্রযুক্ত হবে, আমার থেকে দূরে গেলে কম কম ক্রিয়া দিতে পারবো। আচ্ছা, আমি লিফটকে এখন দিতে পারছি চলমান অবস্থায়। যখন শুরু হচ্ছিল মাত্র, তখন কিন্তু স্থির অবস্থায় কিন্তু আমি তাকে সমান পরিমাণ ওজনের সমান পরিমাণ বলই দিচ্ছিলাম, সেও আমাকে সমান পরিমাণ দিচ্ছিল, আমি এবং আমার ওজনের কোনো তারতম্য। যেই মাত্র ত্বরণ হওয়া শুরু হয়েছে, ত্বরণ হয়ে গেছে, এবার কিন্তু আমি আমার ওজনের সমান ক্রিয়া তাকে দিতে পারছি না, তার থেকে কম দিতে পারছি। যতক্ষণ ত্বরণে চলবে সে নিচের দিকে, ততক্ষণ আমিও পাবো কম। কাজে আমি সেখান থেকে আমি যতটুকু বল আশা করছি তার থেকে কম পাবো। ঠিক সেরকম একটা টেনিস বলকে বা যে কোনো বলকে যখন তুমি মাটিতে ফেলবা, তুমি ভাবছো মাটিতে স্থির, মাটিতে যদি স্থির হয় এবং কোনো বাতাস বাধা ইত্যাদি বল না থাকে, তাহলে যতটুকু উপর থেকে তুমি তাকে মারছো ঠিক ততটুকু সে উঠবে, কোনো মাপ নেই, অতটুকু বল সে ফেরত পাবে। কিন্তু মাটি তো স্থির না, ভাবছো স্থির। তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখবে যে বল যখন মাটিতে পড়ছে ওই জায়গাটা দেবে যাচ্ছে, লিফট যেমন নিচে যাচ্ছে গিয়ে বলের কারণে, বল প্রথম যখন মাটির সঙ্গে সংস্পর্শে লিপ্ত হলো, তখন বলের আঘাতের কারণে কিন্তু কি করছে, মাটিটা ত্বরণে যাওয়া শুরু করছে। যতক্ষণ বলটা মানে মাটিটা ত্বরণে যাচ্ছে, ততক্ষণ বলটা কিন্তু এই টেনিস বলটা কিন্তু ফোর্স দিতে পারছে, ক্রিয়া বল দিতে পারছে কম, কাজে প্রতিক্রিয়া পাচ্ছে কম। কাজেই সে প্রতিক্রিয়া বল যত পাচ্ছে অতটুকু উপরে উঠেছে। ও তো বরাবর দিবে, ও তো বরাবর দেওয়ার আশা করে গেছিল, দিতে পারে না, কারণ মাটি সরে গেছে যে আগে থেকে না, এখানে আগে থেকে না, ওর আঘাতের পর। ওর আঘাতের পর না, বরাবর দিতে পারছে না। তুমি ভাবছো যে বলটা আঘাত দেওয়া মাত্র উঠে যাবে, আসলে বলটা মাটির সংস্পর্শে কিছুক্ষণ সময় থাকবে, সামথিং ন্যানো সেকেন্ড বা যাই হোক, তারপর উঠবে। সে যে কোনো দুইটা বস্তু যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে, মুহূর্তেই তারা সরে যাবে না, একটা ন্যানো সেকেন্ড পর্যন্ত তাদের মধ্যে সংস্পর্শ থাকবে। বুঝতে পারছো? সেই বলটাও কিন্তু মাটির সঙ্গে কিছুক্ষণ সময় লেগে থাকবে। ওই কিছুক্ষণ সময় মাটি কিন্তু সামান্য হলেও ত্বরণে নিচে নেমে গেছে। ওই জন্য মোট আউটপুট ক্রিয়া বলটা, গড় বলটা ওই সময় ধরে ভাগ করলে গড় বলটা কিন্তু আমি যতটুকু বল ছিল, পৃথিবী যে ঘুরতেছে ওইটা হিসাব করতেছি না, পৃথিবী ঘুরছে ওটা কেন হিসাব করছি আমরা? কারণ এই পৃথিবী ঘুরছে বলেই তো মাটি স্থির না। না না, ওটা তো এখানে কাজ করবে না, কারণ তাহলে তো টেনিস বলটাও ঘুরতেছে একইভাবে, তাহলে সেক্ষেত্রে টেনিস বলের সাথে পৃথিবীর ওই গতিটা কাটাকাটি যাচ্ছে, তাহলে তো মাটিতে স্থির। না না, যখন টেনিস বলটা মাটিতে লেগেছে তখন কিন্তু আঘাতে মাটির ওই অংশটা কিন্তু নিচে একটু দেবে গেছে, সরে গেছে নিচে সামান্য। কেমনে সরবে টেনিস বল আঘাতে মাটি? হ্যাঁ, তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো সামান্য সরে, তুমি ভাবছো একদূর নেমে গেছে, আমি অতটুকু বলছি না, সামান্য একটু দেবে যাবে ওই জায়গাটায়, দাগও পড়ে যাবে টেনিস বলের। সেটা তো পড়বে, সেটা তো বালির কারণে। আমি যদি এখানে ইটের মধ্যে দিই তাও একটু কমবে, কিন্তু বাড়ি থেকে বেশি উঠবে, কারণ খুব বেশি চাপতে পারবে না, কিন্তু তাও দেবে যাবে সামান্য। দেখো, বুঝতে পারতেছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যখন বলটা এখানে ফেলবো, তখন বলের যে গতিশক্তি ছিল, আমরা গতিশক্তিকে আমরা তো পরে দেখবো, শব্দ শক্তিতে পরিণত হচ্ছে, কিছুটা তাপ শক্তিতে পরিণত হচ্ছে। এই সমস্ত কারণে উঠে যাওয়ার জন্য যে শক্তিটা সে কিন্তু হারিয়ে ফেলছে। অর্থাৎ বল দিয়ে বললে সে তখন শুধু মাটিতে বল প্রয়োগ করছে না, বাতাস ইত্যাদি চারিদিকে বল প্রয়োগ করছে। শব্দ শক্তি হিসেবে বাতাসকে একটা বল দিচ্ছে, বাতাসে কম্পন হয়ে গেছে, ওই বলটাকে শুধু মাটিতে দিয়ে এনে সে চারিদিকে অনেক অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছে। তাহলে তো মানে যে ক্রিয়া প্রতিক্রিয়াটা তো তাহলে সমান হচ্ছে তো, সমান এবং বিপরীত মাস্ট হচ্ছে তো। যতটুকু ক্রিয়া সে ভূমিকে দিতে পারছে ঠিক ততটুকু প্রতিক্রিয়া সে পাচ্ছে, কিন্তু ওগুলো যে চারিদিকে চলে যাচ্ছে এটার জন্য তো নিজে পাচ্ছে না। পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। তাহলে তো না না, ওইটা তো উপাংশ করতেছে। এ দেখো, বাতাসকে দিচ্ছে এই সাইডে করে, ধরো বাতাস চারপাশের বাতাসকে তো সে আর উলম্ব নিচে দিতে পারছে না, বিভিন্ন দিকে দিচ্ছে।
তাহলে প্রতিক্রিয়া পাচ্ছে কিন্তু বিভিন্ন দিকে এগুলো বাধা বলগুলোর জন্য তাপ শক্তি শব্দ শক্তির মধ্যে ওর কৃষি শক্তি খরচ হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। তাহলে তো ও খরচ সমানটা শক্তি পাচ্ছে খরচ না। হচ্ছে মানে হচ্ছে যে ওখানেও তাহলে সে বল প্রয়োগ করছে, তাহলে তো ও পাচ্ছে না, সমানটা পাচ্ছে না। অবশ্যই যতটুকু পাচ্ছে। মাটি পাচ্ছে, যতটুকু মাটি পাচ্ছে ওর থেকে, মাটি অতটুকুই দিছে, অন্যান্যরা যতটুকু পাচ্ছে অন্যান্যরা তাকে ততটুকুই দিছে, কিন্তু অন্যান্যরা বিভিন্ন দিকে পাচ্ছে, উলম্ব দিকে পাচ্ছে না, বুঝলে? যেমন তুমি যখন উপর থেকে নিচে ফেলছো তখন তো অভিকর্ষ বল শুধু নিচের দিকে তার উপর বল প্রয়োগ করছিল। এবার মাটিতে যখন ধাক্কা মেরেছে কি হচ্ছে, মাটিতে কয় কয় দিকে বল গেছে দেখো, একটা বল হচ্ছে তো শুধু নিচের দিকে, যেটা মাটিকে দাবায় ফেলছে, আর একটা বল হচ্ছে যে মাটির কণার কম্পন, চারিদিকে আনুভূমিকভাবে একটা বল সরিয়ে পড়েছে কণা থেকে কণাতে। তাহলে এই বলটা তো গেছে যে আনুভূমিক দিকে, বুঝতে পারছো? এই যে আমি এখানে বাড়ি দিলাম, শব্দ হলো, এখানে কি বল দিছি না? আমি বল দিছি এভাবে, কিন্তু এই কণাগুলোর মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে না? আমি যখন এই কণাটাকে বল দিছি, এই কণাটার কম্পনের ফলে পাশের কণাটাও কাঁপছে, বলটা কিন্তু আণবিকভাবে ট্রান্সফার হচ্ছে। এখন তুমি বুঝতে পারছো কিনা দেখো, ধরো মানে যখন তুমি বলবো যে আমি তো নিচের দিকে বলতেছি, আণবিকভাবে কেন কেন পেল, ধরো যখন যখন যেদিকে বল প্রয়োগ করছে সেই দিকে সে পাওয়ার সুবিধা থাকে না। যেমন ধরো একটা হেলানো তলের উপর একটা বস্তু আছে, বস্তুটা এইদিকে পড়বে, বলো কেন? অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ বল তো এইদিকে কাজ করছে, তো এইদিকে পড়ছে কেন? কারণ ওইদিকে যাওয়ার কোনো স্কোপ নাই, যে কাজেই সে এইদিকে যাওয়ার জন্য বল কিন্তু পুরা এটা পাচ্ছে না, পাচ্ছে যে এটা রূপাংশ, ওই যে একটু আগে রূপাংশ বললাম, রূপাংশ কিন্তু মূল বল থেকে কম। কাজেই এখানে যখন আঘাত করেছে কিছুটা অংশ দেবে গেছে, সেটা আসলে মাইক্রোস্কোপিক, আর একটা অংশ কিন্তু আনুভূমিকভাবে ট্রান্সফার হয়েছে বল, তাহলে ওই অংশটার জন্য কিন্তু প্রতিক্রিয়া পাচ্ছে আনুভূমিকভাবে। সে যদি পুরা প্রতিক্রিয়াটা উলম্ব দিকে পেত তাহলে একই পরিমাণ উপর উঠতো, কিন্তু এখানে যে শব্দ শক্তি হচ্ছে, হ্যাঁ, শক্তি, তো সবগুলোর পিছনে কিন্তু সে বল দিচ্ছে আসলে, বল দিচ্ছে, তার মানে সে বিভিন্ন দিকে দিচ্ছে, বিভিন্ন দিকে পাচ্ছে, উলম্ব দিকে পাচ্ছে না তো সেগুলো। তাহলে ও সত্যছে না কেন? ও বরাবর এতটুকু উঠতেছে, হ্যাঁ মানলাম ও এতটুকু উঠতেছে, কিন্তু সরে যাচ্ছে না কেন? কোথায় সরে যাবে? যে উঠা মানেই তো সরে। কারণ ও তো বিভিন্ন দিকে তাপ শক্তি শব্দ শক্তি দিচ্ছে, হ্যাঁ 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 তাপ আর শব্দ শক্তি ওকেও সেদিকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ একজনকে যদি আমি এদিক থেকে বলছি, একজন এদিক থেকে বলতেছে, একজন এদিক থেকে বলতেছে, তাহলে এই বলগুলোর কি অবস্থা হবে বলো? দুজনকে ধরেন আমি এদিকে দিচ্ছি, তাপ শক্তি শব্দ শক্তি দুইটাকে একদিকে দিচ্ছি না, তাপ শক্তি বা শুধু শব্দ শক্তি ধরো, শব্দ শক্তি শব্দের কারণে এদিকে যেমন সে বল দিচ্ছে, এদিকেও সে বল দিচ্ছে, তার মানে এদিক থেকেও সে শব্দের জন্য, শব্দ তৈরি করার জন্য একটা বল পাচ্ছে, এদিক থেকেও সে বল পাচ্ছে। তাহলে এদিকে বল, এই বলগুলো পরস্পরকে অনেকাংশে নাকচ করে দিচ্ছে না? দেখো তুমি বুঝতে পারতেছো নাকি? জিনিসটা মেনে নিতে কষ্ট হচ্ছে তোমার, এটাই ঘটে, কিন্তু এটাই ঘটে। কিছু অংশ হারিয়ে যাচ্ছে বর্তমান, মানে বলতে গেলে আরোহী দিকে অন্যান্য দিকে যে বলগুলো সেগুলো হারাচ্ছে না, মানে লব্ধি শূন্য হয়ে গেছে। যেমন ধর একটা বস্তুর উপর এদিকে 10 নিউটন, এইদিকে 10 নিউটন দিলাম, তার লব্ধি শূন্য মানে কি এই বলগুলো হারিয়ে গেছে? না, এই প্রত্যেকটা বল কিন্তু তার উপর ক্রিয়া করছে, কিন্তু এই বলগুলোর ফলাফলটা শূন্য হয়ে গেছে, যে দুইটা বলের, কিন্তু প্রত্যেকটা একটাও কিন্তু হারিয়ে যায়নি বল। কোনো বলের কারণে বল ক্রিয়া করার পরেও যদি তাকে আমি নড়াচড়া করতে না দেখি, তার মানে ওই বলগুলো হারিয়ে যায়নি, তার মধ্যে ওদের মিলিত ফলাফলটাই এরকম হয়েছে যে একে অপরকে নাকচ করে দিচ্ছে, যে ওরা পরস্পর দুজনে মিলে নাকচ করে দিচ্ছে একে অপরকে, কিন্তু প্রত্যেকে কিন্তু হারিয়ে যায়নি। ঠিক একইভাবে তাহলে দেখো ভূমিতে পড়ার সময় যেটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা হচ্ছে চলমান কাঠামো। তুমি এই জন্য দেখবে যে বালুতে ফেললে অনেক কম উঠবে, কারণ বালুতে বেশি ত্বরণ ঘটবে, তার কাজে ক্রিয়া পাবে, গড় ক্রিয়া অনেক কম পাবে, কম দেবে, গড় প্রতিক্রিয়াও অনেক কম পাবে, কাজে কম উঠবে। কিন্তু তুমি যদি অপেক্ষাকৃত শক্ত মাটিতে ফেলো সে অনেক দূর উঠবে, কিন্তু তাও কিন্তু পুরোপুরি উঠতে পারবে না, কারণ কোনো না কোনোভাবে তুমি যখনই আঘাত করছো তখন সামান্য হলেও সরে গেছে সে। একেবারে যদি অত্যন্ত শক্ত পদার্থ করতে পারো, কিন্তু 100% ওরকম পদার্থ কখনো মহাবিশ্বে থাকবে না যে একেবারেই সরবে না একটু। তুমি যদি দেখো, আমি যদি একটা পাখির পালক দিয়ে, এটাকে জাস্ট ছোঁয়া দিয়ে, পাখির পালক, কথাটা খেয়াল করো, একদম নরম, ছোঁয়া দিই, কি বলবা তুমি? এর কি কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? হয়নি, এই তো। মাইক্রোস্কোপ দিয়ে দেখো, দেখবে যে এই অংশে যেখানে ছোঁয়া আছে সেখানে বেশ কিছু পরমাণু ডিসলোকেটেড হয়ে গেছে, বেশ কিছু পরমাণু।
হওয়া তো সম্ভব। সম্ভব। কারণ পরমাণু, প্রত্যেকটা পরমাণু অত্যন্ত ক্ষুদ্র, কথাটা খেয়াল করো, ঠিক আছে? সামান্য পরিমাণ হলেও ডিসলোকেটেড হয়ে যাবে। একটা পরমাণুকে আমি যদি বল দিতে পারি, তাহলে আমার বলটা, আমি যে বলটা দিচ্ছি সেটা তার তুলনায় অনেক বেশি না? পরমাণুগুলোর মধ্যে অবশ্য নিজস্ব সম্পর্ক আছে, এদের মধ্যে নিজস্ব বল আছে, এই জন্যই সে কঠিন পদার্থ। আমি যদি এই জায়গাটার মধ্যে বল দিই, হ্যাঁ, এখানে তো পরমাণু সরে যাবে, অবশ্যই সরে যাবে। তাহলে অনেক, এই যে এখানে যদি অনেক একটা লেখা আছে, এখানে প্রায় লক্ষখানেক পরমাণু সরে গেছে। এখানে একটা লেখা আছে, হ্যাঁ, সরে গেছে। এটা সরে যাবে না না, তা তুমি বুঝতে পারছো না। একটা ন্যানো মিলিমিটার পরিমাণ সরে যাওয়াটা কি তোমার লেখাটা পরিবর্তন হয়ে যাবে? তুমি যদি এখানে অনবরত এরকম করতে থাকো, 1 বছর পরে এটা আর থাকবে না, এরকম বিকৃত হয়ে যাবে, হবেই, মাস্ট হবে এটা। কিন্তু সাথে সাথে কেন আশা করতেছো তুমি? পরমাণু সরে গেছে মানে কি এখান থেকে দূর গেছে গিয়ে নাকি? এত ন্যানোমিটার সরে যাবে, কারণ তাদের মধ্যে আবার সেই পরমাণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে কিন্তু প্রচণ্ড আকর্ষণ বল কাজ করছে। ওইটা না কাজ করলে কিন্তু তুমি পাখির পালক দিয়ে ছোঁয়া দিলে পরমাণুটা এখান থেকে বেরিয়ে ওখানে চলে যেত। তুমি পাখির পালক দিয়ে ওর উপর যে পরিমাণ বল দিয়েছো সেটা তার ভরের তুলনায় অনেক বেশি। এরকম করে ছোঁয়া দিলে তাদের নিজেদের মধ্যে যদি আকর্ষণ বল না থাকতো, পরমাণুগুলো উড়ে উড়ে যেত কি ছিটকে ছিটকে। তুমি যদি এটাকে এরকম করছো না, তুমি 1 বছর ধরে যদি সারাদিন এরকম করতে থাকো, প্রায় সময় এই ডিটা এরকম ডি থাকবে না আর, এটা যদি হয়ে যাবে কি এইভাবে করি, আমি যদি আমার বল দ্বিগুণ করে দিই, তাহলে সময় অর্ধেক হয়ে যাবে না? সময় কি এটার ব্যস্ততাপাতিক হবে কিনা সেটা আবার ইকুয়েশন দিয়ে বের করবো। সময় কমে যাবে এটা বলতে পারি, অর্ধেক হবে কিনা এটা আমি বলতে পারি না, কারণ আমি তো বল দ্বিগুণ করছি, তাহলে তো সময় অর্ধেক হবে। বলের সাথে সময় কি ব্যস্ততাপাতিক সম্পর্ক মেনে চলছে? যদি এমন হয় যে এক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হয় যে F প্রপোর্শনাল টু 1/t, সেক্ষেত্রে সময়টা ঠিক আছে, ঠিক হবে, বল দ্বিগুণ করলে সময় অর্ধেক হয়ে যাবে। যদি এমন হয় সমীকরণটা F প্রপোর্শনাল টু 1/t স্কোয়ার, সেটা আমরা বুঝি হবে, সেটা আমাকে এক্সপেরিমেন্ট করে বের করে দেখতে হবে, এছাড়া উপায় নেই। ওটা এক একটা পদার্থের ক্ষেত্রে বলের সাথে সময়ের সম্পর্কটা এক এক রকম হবে এই ক্ষেত্রে। কারণ কারণ নির্ভর করবে যে তাদের পরমাণুগুলোর সম্পর্ক। এখানে একটা বিষয় হচ্ছে যে পরমাণুগুলোর সম্পর্ক, যদি প্রত্যেকটা পদার্থের পরমাণুগুলোর নিজেদের সম্পর্ক একই রকম থাকতো, তাহলে প্রত্যেকটা পদার্থের বল আর সময়ের সমীকরণটা একই রকম হতো। তো স্বাভাবিকভাবে এটা বিভিন্ন পদার্থে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। যদি এমন হয় তখন কিন্তু বল দ্বিগুণ করলে সময় কি দ্বিগুণ হবে, সময় কি অর্ধেক হবে? দেখো হিসেব করে, তখন সময় অর্ধেক হবে না, সময় অন্যভাবে, সময় কমবে ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে, কিন্তু একেবারে অর্ধেক হয়ে যাবে এটা আমরা বলতে পারি না। মোটামুটি বুঝতে পারছো তো? ওকে, তাহলে এই সমস্ত কারণে আসলে মেইন কথা হচ্ছে যেখানে তুমি আশা করছো যে এত পরিমাণ উঠার কথা, বল আমি এত দিচ্ছি, এত ফলাফল পাচ্ছি না কেন, তাহলে বুঝবে যে সেখানে তুমি যতটুকু এক্সপেক্টেড ভ্যালু আশা করেছো বল অতটুকু দিতে পারো না। ক্রিয়া সে আগেই চলমান ছিল, বা বলের ক্রিয়ার কারণে চলমান থাকছে। যেমন এখানে তাহলে যেই মুহূর্তে বলটা লেগেছে মাত্র সরে নাই, তখন কিন্তু বলটা ওই মুহূর্তে পুরোপুরি ক্রিয়াটা পেয়েছিল। কিন্তু আসলে হয় কি জানো, আমরা যেটা কল্পনা করি সেটা হচ্ছে যে সংস্পর্শে আসা মাত্র মুহূর্তে তারা চলে যায়, না মুহূর্তে না, একটা ন্যানো সেকেন্ড পর্যন্ত লেগে থাকে। এবং আমরা যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল বের করি সেটা হচ্ছে গড়, অত সময় জুড়ে গড়ে কি পরিমাণ বল দিয়েছে, দেখো বুঝতে পারছো কিনা? তাহলে ওখানে সংস্পর্শে আসার পর কিন্তু ভূমি সামান্য হলো, ওই জায়গাটা সামান্য ওর চোখে দেখতে পারবে না, সরে গেছে। ন্যানো সেকেন্ড ধরে ওরা সংস্পর্শ ছিল, ওই ন্যানো সেকেন্ডে কিন্তু ক্রিয়া বলটা একটু একটু করে কমে গেছে। কি বুঝতে পারতেছো? তাহলে গড় ক্রিয়া বলটা কিন্তু তুমি যা আশা করছো তার থেকে কমে গেছে। সো গড় প্রতিক্রিয়া বলটাও কম পাবে সামান্য। আর অন্যান্য যে কি উপাংশ গেছে সেগুলো অবশ্য খুব বেশি প্রভাবিত করবে না, কারণ এগুলো প্রায় নাকচই হয়ে যাবে চারপাশ থেকে। দেখো মোটামুটি বুঝছো কিনা কথাটা? এই হচ্ছে কথাটা। যেমন এই নিউটনের তৃতীয়সূত্র নিয়ে তোমার মতো একটা বক্তব্য দিচ্ছিল ভারতের একজন প্রযুক্তিবিদ বলতে পারো, উনি বলছে যে নিউটনের তৃতীয়সূত্র ঠিক না। তাহলে দেখো, তার মানে আমরা যেগুলো যেভাবে বুঝেছি বই টয়ে, তাহলে বলতে হবে যে উনি কেন এই কথাটা বলছে এতদিন পর। উনি বলছে যে ওই একই রকম কথা, ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান হবে না। একটা বস্তুকে যদি আমি, একটা বলকে যদি আমি শক্ত মাটিতে ফেলি, সে যদ্দূর উঠবে, কাদাতে ফেললে তার থেকে কম উঠবে। এটা তো আমরা বিশ্লেষণ আমরা আগে থেকে জানি, যে কোনো বইয়ে তুমি বিশ্লেষণগুলো পাবে। মেইন কথা হচ্ছে যে কাদাতে ফেললে কি হচ্ছে, কাদা সরে যাচ্ছে, কাজে তুমি যে ক্রিয়াটা আশা করছো গড় ক্রিয়াটা কিন্তু কমে গেছে, কাজে গড় প্রতিক্রিয়াও কমে যাচ্ছে। সে কারণে সে কম উঠবে। একই কারণে আমরা শক্ত মাটিতে হাঁটতে পারি ভালো, যে পরিমাণে বল আমরা এক্সপেক্টেড ভ্যালু হিসেবে তাকে দিচ্ছি, সেই পরিমাণ প্রায় কাছাকাছি বলই আমরা কিন্তু প্রতিক্রিয়া হিসেবে পাচ্ছি। কিন্তু
পিছলা মাটিতে, কাদাযুক্ত মাটিতে আমরা বল দিচ্ছি, কাদাগুলো সরে যাচ্ছে। সো আমি যতটুকু বল আশা করেছিলাম, মস্তিষ্ক ক্যালকুলেশন করেছিল তার থেকে কম ক্রিয়া বল দিতে পারছি, প্রতিক্রিয়াও পাচ্ছি কম। এবং এই ক্যালকুলেশনের যদি একটু বেশ কম, যথেষ্ট বেশ কম হয়ে যায়, আমি কিন্তু আচার খেয়ে পড়বো পিছলা খেয়ে। দেখো, বুঝতে পারছো? তাহলে কোথাও এই সমস্ত কোনো এই কেসগুলো কিন্তু, লাস্ট কেসগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড কেস প্রথমে, তাহলে চলমান কাঠামোর উপর বল প্রয়োগ করা, তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রেই ক্রিয়া প্রতিক্রিয়া কখনো বেশ কম হচ্ছে না, এই কথাটা বুঝতে হবে তোমাকে আগে। দেখো, বুঝতে পারছো? এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার যাবতীয় যে সমস্ত উদাহরণগুলো দিতে হবে। তাহলে এই পর্যন্ত কোনো ক্ষেত্রে প্রাকৃতিক কোনো নিয়মেই ক্রিয়া প্রতিক্রিয়ার যে সমান এবং বিপরীত, এটার কোনো রকম ব্যতিক্রম কোথাও দেখা যায়নি। দেখো ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তো মাটির বিষয়টা হয়তো বা তোমার কাছে একটু কমপ্লিকেটেড লাগছে, তুমি বিশ্বাস করতে পারছো না আর কি। মেন কথা হচ্ছে যে এতটুকু মাটি দেবে যাবে, এটা বাকি কথা। হ্যাঁ, অল্প করেও হলো। আমি তো বললাম যে এটা বিশ্বাস করার জন্য তোমাকে বললাম যে বল দিয়ে আঘাত করতে হবে না, একটা পাখির পালক দিয়ে ছোঁয়া দিলে এখানে অনেকগুলো পরমাণু সামান্য পরিমাণ হলেও চেঞ্জ হয়ে যাবে, ডিফর্মেটেড হয়ে যাবে। সেটা প্রমাণ কি? তুমি যদি অনবরত পাখির পালক দিয়ে ছোঁয়া দিতে থাকো 1 বছর ধরে, তুমি পার্মানেন্ট ডিফরমেশন দেখতে পারবে সাথে সাথে, যত শক্তই পদার্থটা হোক না কেন। তাহলে কেমন করে হলো? তাহলে যদি পাখির পালক যদি প্রতিবার ঘষার সময় যদি একটুও পরমাণুকে ডিসলোকেট করতে না পারে, তাহলে তো 1 বছর পরেও তার কোনো ডিসলোকেশন আমি দেখবো না। কিন্তু পাখির পালক দিয়ে এরকম করতে থাকলে এই জায়গাটা পলিশড হয়ে যাবে, একদম পলিশড হয়ে যাবে অনেকক্ষণই। 1 বছর ধরে যদি একটা রবট দিয়ে তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো, 1 বছর পর আয়নার মতো তুমি চেহারা দেখতে পারবে এখানে। আমি একটা পাখির পালক দিয়ে আমি এই টেবিলকে ডিস্ট্রয় করতে পারবো, এই যে এইভাবে, মানে যেটা যত সময় লাগুক? ওটা অনেক সময় লাগবে হয়তো পুরোপুরি ডিস্ট্রয় করতে। মোটমাট তুমি কিছুটা তুমি ডিফরমেশন তার মধ্যে আনতে পারবা। মানে আমি ধরেন এই যেটুকু জায়গাটা, ছোট জায়গা, কিন্তু এটার মধ্যে আমি পাখির পালক দিই, যত সময় লাগুক ডিস্ট্রয় করতে পারবে। অবশ্যই পারবে, পাখির পালক পারবেই, মাস্ট। অনেক বেশি সময় লাগবে। তোমার যদি টার্গেট হয়ে থাকে তুমি অবশ্যই পারবে করতে। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে। আমরা আমাদের পরমাণুগুলোতে আমরা যখন বল প্রয়োগ করছি তখন পরমাণুগুলো সামান্য হলে ডিসলোকেটেড হচ্ছে কিন্তু, ঠিক আছে? এবং সেই ডিসলোকেশন হয়, সেটা প্রমাণ হচ্ছে যে তুমি যদি সময় বাড়িয়ে দাও, অনেক বেশি সময় ধরে 1 বছর 2 বছর ধরে যদি কন্টিনিউয়াসলি তার উপরে এরকম প্রয়োগ করতে থাকো, তোমার কি মনে হয় এই যে নদীর স্রোত, নদীর আশপাশে পাথর থাকে না? দেখো না, প্রাকৃতিক কতগুলো পাথর পাওয়া যায়, স্টাকলামাইট, এই বিভিন্ন এই পাথরের নাম, এগুলো দেখবে যেগুলো মণিমাণিক্যের মতো, মানে উজ্জ্বল, একদম স্লিপারি, আয়নার মতো। এগুলো পাথর কিন্তু, কাঁচ না। এগুলো এরকম কেন প্রকৃতিতে এরকম পাওয়া যায় দেখি বলতো? কেন এগুলো ম্যাক্সিমাম পাওয়া যায় নদীর পাড়ে দেখি বলতো? পানির স্রোত, বিশ্বাস করবে না হয়তো, কিন্তু এটাই পানির স্রোত তাদেরকে এমন পরিশ করছে যেগুলো ধরো লক্ষ লক্ষ বছর ধরে সে পাথরগুলো পড়ে আছে। এবং প্রাচীন মানুষরা যারা পিরামিড বানিয়েছে, তারা অনেক সময় এই টেকনোলজি ব্যবহার করছে। মানুষ অনেকদিন বুঝে নেয় কেমনে তারা করছে এগুলো, কিন্তু বর্তমানে এগুলো আস্তে আস্তে মানুষ চিন্তা করছে, বুঝতে পারছে। ওরা আসলে এই যে পানির স্রোত যে এই কতগুলো শক্ত জিনিসকে পলিশ করে ফেলতে পারে, এটা তারা পর্যবেক্ষণ করে দেখেছে এবং তারাও এই কাজটা করেছে। তারা করেছে কতগুলো স্থাপত্য বানিয়েছে অনেক প্রাচীন যুগের মানুষরা, একেবারে পাথরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম আয়নার মতো পরিষ্কার, একদম সোজা, একেবারে মানে মনে হচ্ছে একটা কোনো মেশিন দিয়ে কাটা হয়েছে। তারা ওই সময় তো মেশিন ছিল না, এটা একটা বড় প্রশ্ন ছিল মানুষের কাছে। ওই সময় তারা এগুলো কি করলো কি করে? কিন্তু বর্তমানে মানুষ এখন বুঝে গেছে যে ওরা আসলে নদীর স্রোতকে, পানির স্রোতকে ব্যবহার করেছে, এটা প্রকৃতিতে ঘটনাটা ঘটতে দেখেছে তারা। তাহলে এইভাবে পানি তো অনেক বড় জিনিস, পাখির পালক অবশ্য অনেক নরম, পানি তো আরো একটু ভারী, আর পানির স্রোত আছে। তাহলে এই স্রোতের মধ্যে তুমি যদি কন্টিনিউয়াস একটা জিনিসকে রেখে দাও, সেটা কিন্তু তার ডিফরমেশন হবে এবং পালিশ হয়ে যাবে সেটা। প্রাকৃতিক মেশিন, কিন্তু সমস্যা হচ্ছে যে সেটা সময় বেশি লাগবে। কাজেই মানুষ যত দিন যাচ্ছে তত তার কর্মসময়টা কমাতে যাচ্ছে। তাহলে আজকের যুগে আমাদের যে উন্নত মেশিন আছে, আমি কি দরকার আমার নদীর কাছে ফেলে দেওয়ার? কি বুঝতে পারছো কতটা? আমি পিরামিড যে বানাইছে ওইটা সম্পর্কে আপনি কি ধারণা? ওটা সম্পর্কে আমার ধারণা, যেমন যে এভিডেন্সগুলো দিচ্ছে মানুষ, সেখান থেকে যে ধারণাগুলো আসে সেটা
হ্যাঁ, পিরামিড হচ্ছে তোমার মানুষের তৈরি একটি পুরাকীর্তি মিশরে। ওরা কিভাবে করছে মানে এত বড় ওগুলো হ্যাঁ, একটা এগুলো পাথর সব অনেক বড়। অনেক উঁচু, এগুলো এখন সব সুন্দর করে, এবং পাথরগুলো আনছে যে অনেক দূর থেকে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা তো ওগুলো আশপাশে পাথরগুলো ছিল তা না। তখন নাকি অত প্রযুক্তিও ছিল না। এটাই তো আমরা শুনে আসতেছি সবসময় কথাটা। মেইন কথা হচ্ছে বর্তমানে এগুলো বেরোচ্ছে যে কি কি প্রযুক্তি। একটা হচ্ছে পানির মধ্যে দিয়ে, পানি একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নীলনদ, নীলনদকে তারা যে কিভাবে ব্যবহার করেছে, পানির স্রোতে ফেলে দেওয়া, পাথর চলে আসবে ওখান থেকে। কিভাবে? হুম, নীলনদ কি পিরামিডের পাশে? পুরা মিশর ঘিরে আছে নীলনদ। নীলনদকে কেন্দ্র করেই মিশর সভ্যতা গড়ে উঠেছে। তো মিশরের যে পিরামিডগুলো, পিরামিড নীলনদ মিশরের পাশে না, ওরা করেছে কি পুরো পানির ক্যানেল বানিয়েছে, এবং তার এভিডেন্সও পাওয়া গেছে বর্তমানে। ওগুলো অবশ্য বুঝে গেছে এখন। ওরা যে বালু কেটে কেটে পানির ক্যানেল বানিয়েছিল বড় করে পাথরগুলোকে নিয়ে আসার জন্য পিরামিড পর্যন্ত, সেগুলোর এভিডেন্স সাক্ষী এখনো রয়ে গেছে। মাটি খুঁড়ে সেগুলো মানুষ বাই করছে, মানে চারপাশে ঘুরে। তো ওগুলো পানিও একটা এত বড় হ্যাঁ, পাথরগুলো তো একটা জাহাজ সম্পূর্ণ ভেসে থাকছে কি করে, এই টেকনোলজি কিন্তু মানুষ বুঝে গেছে। জাহাজের মধ্যে তো আমি যদি একটা ইয়া বড় থাকে। ভেলা বানাই বাঁশ দিয়ে, বিশাল ভেলা, তার প্রবতা বলে আমরা তো এই চ্যাপ্টারে দেখবো, এত বেশি হবে যে ভারী, ধরো একটা দুইটা পাথরকে সে ভাসিয়ে নিতে পারবে সে, এরকম তো সম্ভব নিয়ে একটার উপরে একটা একদম এইভাবে ডিসিপ্লিন মেনটেন করে কিভাবে না। রাখছে? কাছে গেলে দেখবে যে ডিসিপ্লিন মানে একেবারে যে একদম ফার্নিশড করা তা না, উঁচু নিচু আছে, দূর থেকে মনে হচ্ছে যে একেবারে মসৃণ, তাই না? কিন্তু কাছে গেলে দেখবে যে অনেক অ্যাপ্রোচের প্রশিক্ষণ আছে, স্বাভাবিক। তাহলে আরেকটা যে অপপ্রচার সেটা হচ্ছে যে এত ফার্নিশ কি করে, এত ফার্নিশ নয়, তোমাকে এটা বুঝতে হবে আগে। কিন্তু ওগুলো তো একদম সিস্টেমেটিকলি বসানো। হ্যাঁ হ্যাঁ, মনে করলাম উঁচু নিচু। এখানে চারটা করা হয়েছে, ওই যে তিনটা ওই ধারার অনুক্রমের মতো আর কি। এখানে প্রথমে একটা ত্রিভুজ আকার বানিয়েছে। পানি কিভাবে একটা ইয়াকে উঠায় এভাবে? না না না, পানি উপরে উঠাই নাই, পানি শুধুমাত্র, আমি কি বলছি তুমি ভালো করে খেয়াল করো, পানি শুধু পাথরগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে যে। তো উঠাইছে তারাও কিভাবে? ছিল, তারাও ঠেলছে পানিতে বসে বসে, তারাও ঠেলছে। কিভাবে? উঠানোর জন্য অনেক মেকানিজম, যেমন যেমন দড়ি, পুলি মেকানিজম ইত্যাদি। যেমন ধরো উঠানোটা, যেমন ধরো একজন মানুষ ওই পাথর উঠাতে পারবে না, দুজন মানুষও পারবে না, কিন্তু যদি 50 জন মানুষ একসাথে উঠাতে থাকে পারবে। তাহলে তোমাকে দেখতে হবে লোক বল কত ছিল, দেখবে যে অসংখ্য লোক সেখানে কাজ করেছে। এবং সে মিশরের পিরামিড বানাতে যে লোকগুলো, যে শ্রমিকরা কাজ করেছে, তারা কিন্তু খুব একটা বেশি অত্যাচারিত হয়নি। তাদেরকে, এগুলো সব এভিডেন্স পাওয়া যাচ্ছে, কিন্তু এই ব্যাখ্যাগুলো দেখবে এগুলো, যেমন এখন ব্যাখ্যা করছে যে একটা সময় মানুষ ব্যাখ্যা করতে পারতো না, এবং বরং উল্টা অপপ্রচার করতো, যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয়, এগুলো নিশ্চয়ই এলিয়ান এসে বানাই গেছে, এরকম এরকম কথাগুলো দেখবে যে তোমরা অনেক অপপ্রচার এরকম মুখস্থ পাচ্ছ জিনিসগুলো, কিন্তু এগুলো আদৌ সত্য কথা নয়, বা এগুলোর কোনো ভিত্তি নেই কথাগুলো। বরং এখন দারুণ করে ব্যাখ্যা করছে যে মানুষ কি করে প্রযুক্তির অভাবে তার সংখ্যা দিয়ে, মানুষের সংখ্যা দিয়ে কি করে এই কাজটা করে ফেলতে পারে। ভিডিওগ্রাফিও আছে যে 50 জন মানুষ কি করে জিনিসটাকে আসলে তুলে ফেলতে পারবে, তাদের যথেষ্ট পরিশ্রম হবে, এবং একটা পিরামিড বানাতে কত সময় লাগছে ওইটা সহ বের করে ফেলা যায় এখন। সো মোটামুটি পিরামিড বানানোর মেকানিজম অনেকাংশে মানুষ এখন জানে, ঠিক আছে। এবং প্রকৃত সত্য হচ্ছে যে কেউ বাইরে থেকে এসে বানাই দেয়নি, মানুষেরই, এবং ম্যাক্সিমাম জ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ নির্ভর। তারা পর্যবেক্ষণ করতে করতে দেখছে যে এটা হয়, নদীর স্রোতে এই কাজ করে, ওই করে, ঠিক আছে। তাহলে যে জিনিসটা প্রযুক্তির দিয়ে আমরা এখন সহজে করতে পারবো, সেই জিনিসটা তারা প্রযুক্তির অভাবে লোক সংখ্যা দিয়ে করতো, তবে সহজে নয়, এই কাজের সময়টা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যায়। তো এরা করছে পরিশ্রমটা সেরকম বছরকে বছর ধরে। পিরামিড তো মনে হয় এখনো এত ওভাবে বানানো সম্ভব এই যুগে। ভালোভাবে সম্ভব, কিন্তু বানাবে না, এই হচ্ছে আরেকটা অপপ্রচার। কেন? কী কারণে বানাবে এখন? পিরামিড বানানো হয়েছিল তো বিভিন্ন সংস্কার থেকে, যে যেমন ধরো বিশেষ করে ফেরাউনদের, মিশরের যে পিরামিড, আবার ওদিকে তোমার দক্ষিণ আমেরিকাও কিন্তু পিরামিড আছে বিভিন্ন কারণে। পিরামিডগুলো ছিল, মিশরের পিরামিডগুলো ছিল আসলে মানুষের বড় বড় রাজবংশের মানুষদের সমাধি, এগুলো হ্যাঁ হ্যাঁ কবরস্থান আর কি। হ্যাঁ হ্যাঁ। সেখানে তাদের অনেক কুসংস্কার ছিল, যে সংস্কার ছিল যে ওখানে মৃত্যুর পর তাদেরকে যাতে, তারা যাতে ভালো থাকে, রাজা বাচ্চা ছিল, তাদের দাস দাসী, সোনা দানা, খাবার দাবার সব কিছু ওখানে দাস দাসীগুলোকেও মেরে ওখানে রাখতো ভিতরে। তাহলে একটা পিরামিড কিন্তু অনেক বড় করতে হবে, কারণ শুধুমাত্র যে লোকটার জন্য বানাচ্ছে সমাধি সেটা না, তার আশপাশে অন্যান্য তার সাপোর্টিং মানুষগুলো সমাধিও কিন্তু বানাতে হচ্ছে।
পিরামিডের ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ঘরের মতো বিভিন্ন, সেখানের মধ্যে দেখছি স্বর্ণ রাখা, হ্যাঁ, তারপরে খাবার দাবার এবং অনেক চুরি করে নিয়ে গেছে মানুষ। মানুষ তো বুঝে এখন যে আর কি চেক দিয়ে রাখতে পারবে, সে শত রাখতে পারেনি। এই সমাধান এখন আর বেশি পাবে না তুমি সেখানে গিয়ে, সবই চুরি করে নিয়ে গেছে প্রায়। ঠিক আছে স্যার, একটু পানি হবে? অবশ্যই অবশ্যই। এটা আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্র আশা করি মোটামুটি বুঝছো বিষয়টা। আচ্ছা, এবার আমরা দেখি নিউটন, ওভারঅল নিউটনের যে সূত্রগুলো, বিশেষ করে তৃতীয় সূত্র, এগুলো রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, তাহলে নিউটনের প্রতি তিনটা সূত্র বুঝছো। প্রথম সূত্র কি বলছেন? বল প্রযুক্ত না হলে বস্তু কি হবে? স্থির বস্তু স্থির থাকবে, বস্তু সমবেগে চলতে থাকবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে বল প্রযুক্ত হলে কি হবে? কার্যকর বল ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন হবে, এবং কার্যকর বলটা পরিবর্তনের হারের সমান, ভরবেগের পরিবর্তন হারের সমান। ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে করবে। ওকে, তাহলে বলের মানও দিক দিয়ে এখান থেকে পাচ্ছি। আর তৃতীয় সূত্র আসলে বলের উৎপত্তি বিষয়ক একটা বিষয় বলছে। আচ্ছা, এবার তাহলে একটা কাজ করি আমরা, মৌলিক বলের বিষয়টা কি বলে ফেলবো একসাথে। আচ্ছা, তাহলে একটা সময় যেমন মহাকর্ষ বল, আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে 4টা গুরুত্বপূর্ণ বল কাজ করেছে। এই বলগুলো কিন্তু একসাথে সৃষ্টি হয়নি। মহাকর্ষ বল আরো পরে সৃষ্টি হয়েছে, সামথিং কয়েক ন্যানো সেকেন্ড পরে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব সৃষ্টি। কয়েক ন্যানো সেকেন্ড, ওটা গণনাতে নেই। কোনটা গণনাতে নাইছে? যে কয়েক ন্যানো সেকেন্ড পরে সৃষ্টি হয়েছে, ওটা আমার মনে নাই আছে। গণনাতে নাই কেন? গণনাতে নাই কেন? এটা এটা অবশ্যই খুঁটিনাটি সবকিছু বের করতে চাওয়াই তো বিজ্ঞানীদের উদ্দেশ্য। মহাবিশ্ব সৃষ্টির প্রতিটি ঘটনার সময়, কত সময়, এটাও বের করা গেলে এটা লাভ না। একসাথে হয়েছে কিনা, একসাথে হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রকৃতির নিয়মগুলো কিন্তু সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত একই রকম না। তাহলে একটা সময় যখন সৃষ্টি হয়ে মানে মহাবিশ্বের উৎপত্তি যেটাকে বলছি আমরা, সেটা হচ্ছে সেই মুহূর্তে কিন্তু মহাকর্ষ বল বলে কোনো বল ছিল না। কাজে মহাকর্ষ বলের সূত্র তখন প্রকৃতির সেই নিয়মটাও তখন অনুপস্থিত ছিল। কাজে এখান থেকে আরেকটা বিষয় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে তাহলে শুরুর সময় ছিলটা কি? একদম শুরুর সময়, এটা তো আসলে একটা জটিল প্রশ্ন, এটার উত্তর আছে। আমি সেই জায়গাটাই এখন যাব না, কারণ আমাদের উদ্দেশ্যটা ভিন্ন। আমি বলছি ওইটা পরে। তুমি শুরুর সময় কি ছিল? আসলে কিছুই ছিল না, এক কথায় উত্তর দিলাম। সবকিছু ন্যানো সেকেন্ড পর পর ন্যানো সেকেন্ড কিনা যায় না, মানে অত্যন্ত কম সময় পর পর হয়েছে। বিভিন্ন মুহূর্তে এক একটা সময় পর পর এক একটা বলের উৎপত্তি হয়েছে। যখন পরমাণু গঠিত হয়েছে তখন সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বলের উৎপত্তি হয়েছে। পরমাণু গঠিত হওয়ার আগে কিন্তু সবল এবং দুর্বল নিউক্লিয় বল একটারও উৎপত্তি ছিল না। তখন সবার আগে প্রথম যে বলটা উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে তাড়িৎচুম্বক বল। এই মৌলিক বলটা উৎপত্তি লাভ করেছে। এটার কারণে না, এই জন্য এটা বেশি শক্তিশালী এটা নয়, এটা তার নেচার ফোটনের মিথস্ক্রিয়া, তো এই কারণে সেটা বেশি শক্তিশালী। তো এটার কারণে আসলে পরমাণু গঠিত হয়েছে এই তাড়িৎচুম্বক বলের কারণে, মানে গঠন শুরু হয়েছে আর কি। ইলেকট্রন প্রোটনকে পরস্পরকে আকর্ষণ করছে তাড়িৎচুম্বক, তখন পরমাণু গঠিত হওয়া শুরু হয়েছে। কি বুঝতে পারছো? যখন পরমাণু গঠিত হচ্ছে তখন আবার মহাকর্ষ বলও আস্তে আস্তে উৎপত্তি লাভ করেছে। মহাকর্ষ যদি আমাদের সামনে যদি উৎপত্তি লাভ করতো, মানে এমনি বলতেছি, তখন সেটা আমাদের জন্য তো হয়তো কি সবকিছু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, জিনিসটা এরকম হতো না। হ্যাঁ, কারণ আমরা তো ন্যানো সেকেন্ড মাপতে পারতাম না। হ্যাঁ, সবকিছু একটা মুহূর্তে হয়ে গেছে, সমস্ত বলগুলো একটা মুহূর্তে বলেই মনে হতো আমাদের। কিন্তু আরো সূক্ষ্ম সমীকরণ দেখাচ্ছে যে না, প্রত্যেকটা বল একই মুহূর্তে হয়নি, আলাদা আলাদা, যদিও সময় পার্থক্য অত্যন্ত কম। ঠিক আছে, কাজে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য। এখানে একটা ফিলোসফি বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে একটা সময় মানুষের ধারণা ছিল যে সৃষ্টির আদি মুহূর্তে সমস্ত প্রাকৃতিক নিয়মগুলো সৃষ্টি হয়ে গেছে একসাথে, এখন আর নতুন কোনো নিয়ম সৃষ্টি হচ্ছে না। এবার হচ্ছে যে সেই নিয়ম অনুসারে খালি মহাবিশ্ব চলছে, যে মানে সবকিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু এই হিসাব নিকাশ বলছে যে না, সৃষ্টির আদি মুহূর্তে সমস্ত বলগুলো একত্রে সৃষ্টি হয়নি। তাহলে যে বলটা সৃষ্টি হয়নি সেই বল রিলেটেড যে প্রাকৃতিক নিয়ম সূত্র, সেটা তো তখন আসেওনি। সো দেন প্রাকৃতিক নিয়মগুলোও কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, তাই না? একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এবং এই মহাবিশ্বের উৎপত্তি একটা, তুমি যদি জানতে যাচ্ছ বারবার ওদিকে নিয়ে যাচ্ছ, আমাকে ওইদিকেই নিয়ে যাচ্ছ, তাহলে আমি কি করবো? সেক্ষেত্রে এখন বর্তমান লেটেস্ট কথাটা হচ্ছে যে কোনো কিছু নাই, সেখান থেকে কোনো কিছু সৃষ্টি হয়েছে। তুমি হয়তো বিশ্বাস করবে না কত কিছু নাই। তুমি বলবো যে কিছু একটা তৈরি হওয়ার জন্য তো কিছু একটা আগে থেকে লাগবে,
এটা ছিল মধ্যযুগ পর্যন্ত বা আধুনিক যুগের শুরু পর্যন্ত মানুষের ধারণা। কিন্তু এখন জানে যে কিছু নাই থেকেই কিছু সৃষ্টি হওয়া সম্ভব, এবং এটা এক সময় পর্যন্ত তত্ত্ব ছিল, শুধু কোনো প্র্যাকটিক্যাল কোনো এভিডেন্সও নাই। সৃষ্টির আগে আদি মুহূর্ত তো আর মানুষ দেখতে পাচ্ছে না এখনো, কিন্তু সেই তত্ত্বকে কাজে লাগিয়ে মানুষ কিন্তু 2022 সালে প্রথম ক্ষুদ্র একটি কণিকা শূন্য থেকে উৎপত্তি লাভ করিয়ে দিতে পেরেছে। অনেক টাকা খরচ করে, অনেক মানে যন্ত্রপাতি, টেকনোলজি, উন্নত টেকনোলজি দিয়ে। কিছু নাই, সেখান থেকে একটা কণিকা সামথিং ন্যানো সেকেন্ড আর কি ছিল, ওইটা আবার বিলুপ্ত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, কিন্তু তৈরি করতে পারছে মানুষ, অথবা এভাবে সম্ভব। সো দেন কিছু থাকার কিছু, এখানে যা কিছু দেখছি তাকে চিরস্থায়ী থাকতে হবে এরকম কোনো কথা নেই। কিছু নাই, একেবারে শূন্য ছিল, যে একেবারে শূন্য, কথাটা কল্পনা করাটাই মুশকিল। 2022-এ যে ইয়াটা মানে আপনি বলছেন প্রযুক্তি ইউজ হয়েছে, তো ওটা তো কিছু নাই থেকে হয় না, প্রযুক্তির সাহায্যে হয়েছে। প্রযুক্তির সাহায্যে, মানে প্রযুক্তির সাহায্যে কিছু নাই থেকে উৎপত্তি লাভ করেছে। হয়তো দেখা যাচ্ছে তাহলে কিছু নাই থেকে যদি প্রযুক্তির সাহায্য হোক, যাই হোক, উৎপত্তি লাভ করতে পারে, তাহলে তাদের যে তত্ত্ব ছিল যে কিছু নাই থেকে কিছু সৃষ্টি হতে পারে, সেটা বাহ্যিক কোনো পরিবর্তনের কারণে, শূন্যতার মধ্যে কিছু পরিবর্তন আছে, এটা ওগুলো জটিল বিষয়। তো এই পরিবর্তনের কারণে শূন্যতা থেকে কেউ, মানুষ যেমন তৈরি করেছে সেরকম অটোমেটিক তৈরি হয়ে যাওয়া সম্ভব। ওই পরিবর্তনগুলো আকস্মিকভাবে বস্তু তৈরি করে ফেলতে পারে। আবার ওই বস্তুগুলো, মানে বিগ ব্যাংকের আগের মুহূর্ত কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছিল, বুঝছো? বস্তু তৈরি হচ্ছিল, আবার বিলুপ্ত হয়ে যাচ্ছিল, মানে যে একটা কোনো একটা পরিণতি পাচ্ছিল না, কোনো একটা নির্দিষ্ট একটা স্টেবিলিটি পাচ্ছিল না। কিন্তু বিগ ব্যাংকের মুহূর্ত থেকে আসলে স্টেবিলিটি পেয়ে গেছে হঠাৎ করে। মহাকাশে যে এত শূন্যতা আছে, তো ওই শূন্যতার থেকে এখানে প্রতি মুহূর্তে, এবার একটা কথা বলি, এই যে এখানে শূন্যতা আছে, এখানে আসলে পুরোপুরি শূন্যতা নাই, কিন্তু প্রতি দুইটা অণুর মধ্যে তো একটা শূন্যস্থান আছে। এই শূন্যস্থানে আমাদের প্রতি মুহূর্তে অস্থায়ী কণিকা উৎপত্তি লাভ করছে শূন্য থেকে, আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই মহাকাশের যে শূন্যতা, ওখানে তো কিছু নাই, এখানেই ওখানে আছে শূন্যতা বলে কিছু নেই, আসলে ওখানেও আছে অস্থায়ী কণিকাই ভরা পুরো আমাদের মহাবিশ্ব। ওখানে কি এবার আলোচনা করছি, তাহলে একটা আমরা আলোচনাতে চলে আসি, তারপর তুমি ওখানে কি উত্তর তুমি আশা করি পাবে। একটা সময় পর্যন্ত এই মৌলিক চারটা বল, এই চারটা বলকে মৌলিক বল বলা হয়, কারণ এই মহাবিশ্ব সৃষ্টি, মহাবিশ্বের সমস্ত বস্তুগুলো, পরমাণুর গঠন, গ্রহ নক্ষত্র, তারা গঠন, গ্রহ নক্ষত্র, তারা ইত্যাদি সৃষ্টির পিছনে দায়ী বলটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের কারণে পরমাণুগুলো কাছাকাছি এসে লাখ লাখ কোটি কোটি বছর ধরে একত্রিত হতে 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 গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে, পরিণত হচ্ছে। দেখো, ওকে, তাহলে এখন এই সমস্ত বলগুলো দেখো, তুমি বলতো যে স্পর্শ হচ্ছে না এখানে। যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, নিউটন বলছে যে মহাকর্ষ বলের কারণে। নিউটন নিজেই বলছে যে এই মহাকর্ষ বলটা স্পর্শ ছাড়া কীভাবে কাজ করছে আমি জানি না, কিন্তু কাজ করছে, এবং ভবিষ্যৎ বিজ্ঞানীরা কেউ না কেউ হয়তো সেটা উত্তর দিতে পারবে। নিউটন নিজেরই কথা, কি বুঝতে পারছো তো? ওকে, তাহলে একটা সময় পর্যন্ত মানুষ জানতো না যে কীভাবে কাজ করছে। পরে যখন কোয়ান্টাম মেকানিক্স মানুষ ডেভেলপ করলো, এবার পরমাণুর ভিতরের রহস্যগুলো মানুষ জানলো। এবার দেখছে যে পরমাণুর ভিতরে আরও অনেক কণা শূন্য থেকে উৎপত্তি লাভ করে প্রতি মুহূর্তে, এবং সেগুলো ছড়িয়ে যায় চারিদিকে, পরমাণু থেকে বেরিয়ে যায় চারিদিকে। এই যে অস্পর্শ বল যেগুলো আমরা বলছি, সেগুলো আসলে এই দুইটা বস্তু থেকে ঝাঁকে ঝাঁকে বের হওয়া কতগুলো অস্থায়ী কণিকার সরাসরি সংস্পর্শে উৎপন্ন বল। সেই অস্থায়ী কণিকাগুলো এতই ক্ষুদ্র যে আমরা কোনোদিন চোখে দেখা তো দূরের কথা, কোনো যন্ত্র দিয়ে এখনো পর্যন্ত দেখার কোনো উপায় নেই। তাহলে এই যে তাড়িৎ চুম্বক বল, এই যে একটা চিরুনি দিয়ে চূড়া স্থানে ছোটো ছোটো কাগজ টুকরাকে আকর্ষণ করে, আশা করি তুমি দেখছো ওইটা। আকর্ষণ করছে কীভাবে? স্পর্শ ছাড়া। স্পর্শ হচ্ছে তো ওই চিরুনি থেকে অসংখ্য ফোটন কণা, অস্থায়ী কণিকা ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে, কাগজ থেকেও বেরোচ্ছে। ওদের পরস্পরের মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া বলে। চুলের মধ্যে আস্তে হচ্ছে যে ওই ফোটনগুলোকে নির্দিষ্ট প্যাটার্নে বের করার জন্য প্রস্তুত করতে হচ্ছে তাকে। এটাকে বলে আধান উৎপন্ন করা। যে কোনো ভাবে করতে পারো, কলম দিয়ে ভালোভাবে হবে, আরো কলম দিয়ে আরো ভালো হবে। আমরা দেখবো স্টিক তৈরিতে, কারণ এখানে চার্জের ঘনত্ব মানে কম ক্ষেত্রফলে বেশি চার্জ উৎপন্ন করতে পারবো, এই জন্য এক কথাই বললাম আর কি। তাহলে চার্জ মানে হচ্ছে যে ওই ফোটনগুলো মিথস্ক্রিয়া তৈরি করার জন্য একটা
পরিবেশ তৈরি হচ্ছে, যেটাকে চার্জ আদান বলতেছি আমরা, ঘর্ষণের ফলে ওই জিনিসটা সৃষ্টি হচ্ছে। যাই হোক, বিষয়গুলো এত সোজা না। তো মোটামুটি বুঝতেছো, একটা কথা বলতে চাচ্ছি যে প্রতিটি মৌলিক বলের একটা করে বাহক কণা আছে, এগুলোকে ফোর্স ক্যারিয়ার বা বাহক কণা বলা হয়। যেমন যে অস্থায়ী কণিকাগুলোর মাধ্যমে সেই বলটা উৎপত্তি লাভ করে এবং সেটা কণা থেকে কণাতে ছড়িয়ে গিয়ে ওই বস্তুতে পৌঁছে, বুঝতে পারছো কথাটা? সেই কণাগুলোকে ফোর্স ক্যারিয়ার বা বল বাহক কণা বলা হয়। যেমন তাড়িৎ চুম্বক বলের জন্য যে বাহক কণা ফোর্স ক্যারিয়ার, সেটা হচ্ছে ফোটন কণা। মহাকর্ষ বলের জন্য যে বাহক কণা বিজ্ঞানীরা কল্পনা করে সেটার নাম দিচ্ছেন গ্র্যাভিটন কণা, গ্র্যাভিটি থেকে। ওটা কি আছে? ওটার অস্তিত্ব এখনো প্রমাণ করা যায়নি। তাহলে এটা বলবো, তবে ইকুয়েশন থেকে না, আমি তো বলছি বলো নাই তো নিশ্চিত, আমি কি বলছি তুমি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো নাই। ওটার নাম দিচ্ছেন, যে কণাটা থাকার কথা সেটার নাম দিচ্ছেন গ্র্যাভিটন। যদি ওটা নাই থাকে? কোনটা? গ্র্যাভিটন যদি ওটা না থাকে তাহলে এতদিনকার ব্যাখ্যার মধ্যে কোনো ভুল আছে, আমাকে নতুন করে সংশোধন করতে হবে সেই ব্যাখ্যাটা। এই যে মহাকর্ষ, বিশেষ করে মহাকর্ষ এখনো ভুগাচ্ছে বিজ্ঞানীদেরকে। ফোটন কণা আবিষ্কৃত হয়ে গেছে, অন্যান্য 3টা মৌলিক বলের যে বাহক কণা আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়ে গেছে। তো মহাকর্ষটা প্রমাণিত হয়নি, কিন্তু হওয়ার সম্ভাবনা তো বেশি নাকি? যেহেতু 3টা বলের বাহক কণা আছে, 3টা মৌলিক বলের, তাহলে মহাকর্ষ বলের একটা বাহক কণা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি, যদিও সেটা এখনো পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়নি। এরকম কোনো একদিন হয়তো ফোটন কণাও মানুষ পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়নি, কিন্তু গাণিতিক সমীকরণে বলে হচ্ছে যে ফোটন নামক একটা কণা আছে। ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম ফোটনের আবিষ্কারক, ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে? তাহলে তখন কি মানুষ ফোটন দেখেছে? না, ফোটনের আবিষ্কারের আগে কি ফোটনের নাম দিয়েছে? না 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 না, অবশ্যই না। এটা পরবর্তীতে দেখছে যে কি রে, বাহক কণা আছে এদের, তাহলে মহাকর্ষের একটা বাহক কণা থাকার সম্ভাবনা বেশি, এটার নাম দিচ্ছে গ্র্যাভিটন কণা। ওটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে? যদি পাওয়াই না যায় মানে পাওয়াই না গেলে তখন আমরা অনিশ্চিত অবস্থায় থাকবো, যেটা থাকতেও পারে নাও থাকতে পারে। তখন আমরা নতুন কিছু আবিষ্কার চেষ্টা করব। না দেখো, যদি গ্র্যাভিটন কণা দিয়ে সমস্ত কিছু থিওরিস দিয়ে মহাকর্ষের ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায়, তখন কেন আমাকে নতুন কিছু তত্ত্বতে যেতে হবে আমার? দেখো কথাটা বুঝছো? যতদিন পর্যন্ত আমরা ফ্যাক্ট দেখতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের যে এক্সিস্টিং যে তত্ত্বটা, থিওরিটা, সেটা যদি আমার স্যাটিসফ্যাক্টরিলি সমস্ত ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারে, সেই তত্ত্বে আমরা থেকে যাব আর চেষ্টা করে যাব তত্ত্বটাকে বারবার প্রতি মুহূর্তে ভেরিফাই করার জন্য এক্সপেরিমেন্টাল ডেভেলপমেন্টের। যখন ডেভেলপমেন্ট হবে, মানুষ একসময় অনেক কিছু পারে না, কিন্তু পরে পারছে না, তাহলে কোনো একদিন হয়তো গ্র্যাভিটন কণার অস্তিত্ব আছে কি না এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারবো। সেই পর্যন্ত আমরা ওয়েট করব এই তত্ত্ব দিয়ে। এখন সমস্যা হচ্ছে কি জানো, মহাকর্ষের যে তত্ত্ব এক্সিস্ট করছে সেই তত্ত্ব আসলে পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি না, কাজেই সন্দেহ বিজ্ঞানীদের মধ্যেও আছে। যাই হোক, শোনো, কথা ছড়িয়ে যাচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে সেটা, ওগুলো অনেক অনেক বড় বিষয়, তোমার জানার সময় থাকবে সেগুলো। তুমি আগে তোমাকে বলের ক্যারেক্টারটা ভালো করে বুঝলেই তুমি ওগুলো ইনফরমেশনগুলো, তুমি যে কোনো একটা বই নাও, অনেক বই আছে পপুলার বই, ফার্স্ট 3 মিনিটস আছে, অভিজিৎ রায়ের আলো হাতে চড়ি আছে, আধারের যাত্রী আছে, শূন্য থেকে মহাবিশ্ব অভিজিৎ রায়ের সম্পাদনে, এই সবগুলোতেই কিন্তু আমাদের সৃষ্টির কথাগুলোই, মহাবিশ্ব সৃষ্টির কথাগুলোই লেখা আছে বিজ্ঞানীদের এখন যে যতটুকু পর্যন্ত তারা জানছে। ঠিক আছে? আচ্ছা, কয়টা? এখনো 10টা বাজে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে মৌলিক বলগুলোর প্রত্যেকটারই আসলে বাহক কণা আছে। যেমন ধরো, তাহলে মহাকর্ষ বলটা কি? আমাদের এই 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? ওকে, এটার পাল্লা কিন্তু অসীম। মানে কি, বস্তু দুইটা যে কোনো দূরত্বে থাকুক, তাদের মধ্যে কিছু না কিছু মহাকর্ষ বল সবসময় কাজ করবে। তাহলে কি দাঁড়াচ্ছে এই তত্ত্ব অনুসারে? এখানে পৃথিবীর একটা ক্ষুদ্র বালুকণা, তার যদিও নেগলিজিবল, অনেক কম ভর, কিন্তু ভর আছে তো, আর অনেক ধরো কোটি কোটি আলোকবর্ষ দূরের আরেকটা নক্ষত্রের আরেকটা ক্ষুদ্র কণা, এদের মধ্যে অল্প বিস্তর মহাকর্ষ বল কাজ করছে। তার মানে পুরো মহাবিশ্ব জুড়ে, মহাকর্ষ বলে বাধা, দুর্বল যদিও বলটা, পুরো মহাবিশ্ব জুড়ে গ্র্যাভিটন কণা আছে, হ্যাঁ, ছড়িয়ে আছে আশপাশে, চারিদিকে। তাহলে তুমি নিজে ওই প্রশ্নটা উত্তর পেয়ে গেছো যে মহাশূন্য কি খালি না? আচ্ছা, গ্র্যাভিটন কণা না হয়ে আবিষ্কার হয়নি, ফোটন কণা দিয়েই তো পুরো পূর্ণ এখানে চারিদিকে
সমস্ত গ্রহ নক্ষত্র থেকে অস্থায়ী কণিকা বেরোচ্ছে, ফোটন, মিউন, এগুলিতে ঝাঁকে ঝাঁকে পুরা মহাশূন্য ঠাসা, এগুলোকে আমরা চোখে দেখছি না যে। তাহলে অস্থায়ী কণিকা তারা মোটামুটি পূর্ণ, এরা মানে চলমান, এরা গতিশীল সবসময়, এবং এরাই এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর মতো সম্পর্কটা বজায় রাখছে বল ট্রান্সফার করে করে। তাহলে একসময় নিউটনের জানা ছিল না যে মহাকর্ষ বল বা এই বলগুলো চুম্বক দুইটা পরস্পরকে এত দূর থেকে আকর্ষণ করছে কিভাবে। এগুলো নিউটনেরও কৌতূহল ছিল, কিন্তু এই সম্পর্কে তার কোনো রকম আইডিয়াই ছিল না। সে আবিষ্কার করতে পারে না। কেমন করে পারবে? ওই সময় কি সে পরিমাণ এক্সপেরিমেন্টাল উন্নতি ছিল? ঠিক আছে, ওকে। সো দেন, কিন্তু তার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আশা করি ভবিষ্যতে বিজ্ঞানীরা এটা বের করতে পারবে। ঠিক আছে, এবং তার একটা ধারণা ছিল যে খুব বেশি হয়তো কোথাও না কোথাও স্পর্শ হচ্ছে, আমরা দেখছি না। এই হচ্ছে তার শেষ কথা এই বিষয়ে কথাটা। চুম্বক বিকর্ষণ চুম্বক করে কিভাবে? আকর্ষণ বিকর্ষণের জন্য যে বাহক কণা দাঁড়ায় সেটা হচ্ছে ফোটন কণা। বিকর্ষণ করে কিভাবে? বিকর্ষণ করে কিভাবে মানে এরা কিভাবে কাজ করে সেটার মেকানিজম অনেক জটিল, সেটা তুমি এখন পুরোপুরি বুঝতে পারবে না। তোমার এতটুকু বুঝলেই কি চলবে না যে এখানেও সংস্পর্শ হচ্ছে। বিকর্ষণ করছে মানে কি, বল দুইটা এমনভাবে ক্রিয়া করছে যে বলের ডিরেকশন বিপরীত দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে। সেগুলো কি কিছু দূর যাওয়ার পরে থেমে যাবে নাকি আজীবন ধরে ওদের মধ্যে একটা নিউটন ফার্স্ট ল অনুসারে আজীবন ধরে চলবে বিকর্ষণ বল, ওই দুটার আজীবন ধরে চলবে। মহাকর্ষ বল আর তাড়িৎ চুম্বক বল এই দুইটার পাল্লা হচ্ছে অসীম। তো এই দুইটা পাল্লা অসীম, ঠিক আছে। আর দুইটা যে বল আছে আমি বলে ফেলি, তারপর তুমি বলবা। দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল, এগুলো কাজ করে শুধু পরমাণুর ভিতরে, এদের পাল্লা অনেক কম, একটা দূরত্বের পরে এরা কাজ করবে না, জিরো তখন বল। এরা শুধু পরমাণুর গঠনে, পরমাণুকে গঠন করতে এবং পরমাণু থেকে কোনো কিছুকে নির্গত করতে। যেমন দুর্বল নিউক্লিয় বলটা পরমাণু ক্ষয়ের জন্য দায়ী, পরমাণু থেকে অস্থায়ী কণিকা নির্গমন করা, অস্থায়ী কণিকা তৈরি করা, এই যে বলছি বিলুপ্ত হচ্ছে, উৎপত্তি হচ্ছে, এগুলোর জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তার বাহক কণা হচ্ছে তিন ধরনের বোসন কণা। বোসন কণা তুমি নাম হয়তো শুনেছো বা শুনো নাই, জানি না। ডাব্লিউ বোসন কণা, জেড বোসন কণা, এই ধরনের কণাগুলো হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা। আর স্ট্রং ফোর্স যেটা সবল নিউক্লিয় বল, এই চারটা বলের মধ্যে সবচাইতে শক্তিমাত্রা তার বেশি, তীব্রতা তার বেশি, সেটা কাজ করে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে ধরে রাখার জন্য। আচ্ছা চিন্তা করো, ধরো একটা পরমাণুর নিউক্লিয়াসে কয়েকটা প্রোটন আছে, যেটা বহু বহু পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌল, বুঝতে পারতেছো? তোমার জানা আছে এগুলো পারমাণবিক সংখ্যা টংখ্যা এগুলো। পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা কাকে বলো যে? পারমাণবিক সংখ্যা হচ্ছে যে ওই পরমাণুর মধ্যে ওই পরমাণুর প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা। একটা নিরপেক্ষ পরমাণু প্রোটনের সংখ্যা বা নিউট্রনের সংখ্যা। শুধু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে, তার মানে হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি প্রোটন আছে। কিন্তু হাইড্রোজেন ছাড়া অন্য সমস্ত মৌল বহু পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। যেমন হিলিয়ামের পরমাণুতে 2টা প্রোটন আছে। এখন 2টা প্রোটন থাকলে তো 2টা ইলেকট্রন আছে, অবশ্যই ইলেকট্রন আছে নিরপেক্ষ বাইরে। নিউক্লিয়াস আছে 2টা প্রোটন, আর বাইরে অবশ্যই 2টা ইলেকট্রন আছে। আচ্ছা এখন তুমি একটু চিন্তা করো তো, 2টা প্রোটন এরা পরস্পরকে বিকর্ষণ করার কথা না? তাড়িৎ চুম্বক বল, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, জানো কিনা? ওখানে সবল নিউক্লিয় বল বেশি। আর এই সবল নিউক্লিয় বল করছে কি, এটা এতই শক্তিশালী যে তীব্রতা তাড়িৎ চুম্বক বলের তীব্রতা থেকে এত বেশি যে ওটা আসলে সেই প্রোটনগুলোকে একবার ধরিয়ে রেখেছে। ঠিক আছে, এই বলটা করতে কে সাপ্লাই দিচ্ছে? কে দিচ্ছে জানো না? চিন্তা করো তো, নিউক্লিয়াসে প্রোটন আছে ভালো কথা, নিউট্রনের কাজটা কি? নিউট্রন কেন আছে? নিশ্চয়ই কোনো কাজ আছে। এবার চিন্তা করো দেখি কে বলটা দিচ্ছে। নিউট্রন এবং প্রোটনের মধ্যে পারস্পরিক গ্লুয়ন নামক, গ্লু মানে আঠা, মানে গ্লুয়ন কণার নাম দিচ্ছে যেন আঠার মতো ধরে রাখছে এদেরকে ওই বলটা। ওই গ্লুয়ন নামক এক ধরনের কণা বিনিময়ের মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে, সংঘর্ষ ইত্যাদি ক্রিয়ার মাধ্যমে পরস্পর সংস্পর্শ কিন্তু হচ্ছে তাদের গ্লুয়নের মধ্যে। প্রোটন আর নিউট্রনের মধ্যে অত্যন্ত অল্প পাল্লা, অদ্ভুত ভিতরে বলটা কাজ করবে, এর বাইরে যেতে পারবে না। নিউক্লিয়াসের বাইরে বলটা এত দূরত্বে কাজ করতে পারবে না, মানে বলটা শূন্য। তাহলে দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বলের পাল্লা সসীম এবং পাল্লা অনেক ছোট। আমি কিছু দূরে, একটু দূরে একটা চুম্বক রাখছি, হ্যাঁ, আর একটু দূরে আরো 2টা চুম্বক রাখছি, যে 2টার মধ্যে বিকর্ষণ চলছে। আচ্ছা এখন
ওদের পাল্লা তো অসীম, তাহলে ওদের মধ্যে সবসময় পাল্লা অসীম যে মানে হচ্ছে যে তুমি যত দূরে যাবে তত আবার বিকর্ষণ বলের মানটা কমতে থাকবে, কমতে বর্গ থাকবে। হারে কমতে থাকবে, কিন্তু স্কোয়ার হারে কমতে থাকবে। ওদের তো পাল্লা তো অসীম, হ্যাঁ। মানে কমবে। প্রমাণ করা যাবে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলো বা আকর্ষণ বলো, দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই তাদের দূরত্ব স্কোয়ার। যাই হোক, আমি এমনি লিখলাম, এবার তুমি বলতে পারবে আস্তে আস্তে। যখন ওটা মানে আস্তে 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 দূরে যাবে, হ্যাঁ। তখন অন্য আরেকটার সাথে যে রাখছি সেটার সাথে যদি আবার আকর্ষণ হয়, তো আকর্ষণ হবে, ওদের মধ্যে আকর্ষণ ক্রিয়া করবে, তখন আর এইটার কোনো কাজ থাকবে না। থাকবে প্রভাব সামান্য, কারণ তাই চুম্বক বলের তো প্রভাব তো অসীম পর্যন্ত, পাল্লা তো অসীম, আর সেটা দুর্বল। এই বিকর্ষণ বলটা দুর্বল অনেক, আর ওইটা আকর্ষণ বলটা সবল, তাহলে ওইটাই মেনলি প্রাধান্য পাবে আর কি। তো আকর্ষণ আর বিকর্ষণটা হচ্ছে কেন? মানে একটা ফোটনের মিথস্ক্রিয়ার কারণে। একটা চুম্বকের বেশিরভাগ টাইম দেখছি যেগুলো মানে নর্মাল, এই সাইডে আকর্ষণ হলেও অপোজিট সাইডে বিকর্ষণ। সব সময় একটা চুম্বকের দুইটা বিপরীত মেরু থাকে, এই সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে প্রত্যেকটা চুম্বক থেকে আসলে ফোটন কণা বেরোচ্ছে, আমাদের এখান থেকেও বেরোচ্ছে ফোটন কণা, শুধু চুম্বক থেকে বেরোচ্ছে না। কিন্তু বলতে তাহলে আমরা তো আকর্ষণ করবো পরস্পর বিকর্ষণ, না না, ফোটনের বের হওয়ার একটা প্যাটার্ন আছে, একটা বিন্যাস আছে, একটা সংখ্যা মাত্রা আছে, সেটা আমাদের অত বেশি না। সেই প্যাটার্নে সেই যে প্যাটার্নে বের হলে তারা পরস্পর সেই বলটা ক্রিয়েট করতে পারবে সংস্পর্শে, সেই প্যাটার্নে আমাদের থেকে ফোটনটা বেরোচ্ছে না। তুমি বুঝতে পারছো মোটামুটি? তুমি যেহেতু বারবার ওদিকে নিয়ে যাচ্ছে, এগুলো অনেক জটিল তোমার জন্য, তো সেটা আমি বলছি। এখানে হচ্ছে যে ফোটন থাকলেই শুধু খুশি হলে চলবে না, ফোটনের একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে, মিনিমাম এতটা ঝাঁকে ঝাঁকে ফোটন প্রতি সেকেন্ডে এত হারে নির্গত হতে হবে, তখন আমরা বলতে, এবং এই বিন্যাসে নির্গত হতে হবে, একটা বিন্যাস, কয়েকটা বিন্যাসের প্যাটার্নে বেরোতে হবে, তখন আমরা নিশ্চিত বলতে পারবো যে এই ফোটনগুলো মাসবি পরস্পর মিথস্ক্রিয়া করবে এবং বল উৎপত্তি করতে হবে। তাহলে চুম্বকের যেগুলো চুম্বক পদার্থ, তাদের পারমাণবিক বৈশিষ্ট্য এমন যে তাদের থেকে নির্গত ফোটনের ওই সংখ্যাটা থাকে, সেকেন্ডে অত পরিমাণ নির্গত হয় এবং ওই প্যাটার্নগুলো থাকে, সো তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। আকর্ষণ বিকর্ষণ অনেকটা কমপ্লিমেন্টারি বিন্যাসের মতো। ধরো এটা একটা বিন্যাস, আমি এমনি বললাম এটা একটা বিন্যাস, একই বিন্যাস, তাই না? এই দুইটা বিন্যাস নিয়ে যদি ফোটন দুই জায়গা থেকে বের হয়, তারা পরস্পরকে বিকর্ষণ করবে, ধাক্কা খেয়ে যাবে কি। বোঝানোর জন্য তোমার এই যে জটিল বিষয়, তুমি সব প্রশ্নের উত্তর ভয় পারবে না, তোমাকে বোঝানোর জন্য আমি একটা অ্যানালজি তৈরি করতেছি। এবার ধরো কমপ্লিমেন্টারি বিন্যাস, বিপরীত মেরু যেটাকে বলবো, ধরো এটা এভাবে বেরোচ্ছে, এটা এরকমই, একটু এরকম ফাটে খাপে মিলে যাবে, বুঝলেন এই কথাটা? সৌদেন আকর্ষণ মোটামুটি বুঝতে পারছো? জাস্ট প্যাটার্নের বিন্যাসের কারণে তাদের মধ্যে সংঘর্ষের কারণে বলের দিকটা পাল্টে যাচ্ছে। যখন ওটা সেম হবে, মানে একদম সেম হবে, সরাসরি মুখোমুখি ধাক্কা কি সরাই ফেলবে তাদেরকে দূরে, তারা নিজেরাও সরে যাবে, ওদের থেকে বলটা কণা থেকে, ফোটন কণা তো শুধু একটা বেরোনো ঝাঁকে ঝাঁকে, পার্শ্ববর্তী পিছনের ফোটনগুলো সেই বলগুলো পাইতে 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 মূল বস্তুকে ধাক্কা দিয়ে সরাই ফেলবে, সোদেন বিকর্ষণ। একটাই আপাতত নর্থ আর ওয়েস্ট চুম্বকে, নর্থ আর সাউথ, নর্থ আর সাউথ। এখন মানে দুই দিকে যদি নর্থ হয় তখন এটা বিকর্ষণ করবে। হ্যাঁ, কারণ সেই নর্থ দুইটা থেকে ফোটনের যে প্যাটার্নটা বেরোচ্ছে বিন্যাস, সেটা একই রকম, সেটা কমপ্লিমেন্টারি না, খাপে খাপে মিলে যাওয়ার মতো না, বরং সাংঘর্ষিক, ধাক্কা কি এভাবে সরে যাবে তারা পার্শ্ববর্তী পিছনের ফোটনগুলোকে বলটা দিয়ে দেবে, এভাবে ফোটন থেকে ফোটনের বলটা গিয়ে আমাদের চুম্বকগুলোকে সরাই ফেলবে। আর নর্থ আর সাউথ অনেকটা এরকম, অনেকটা এরকম বিন্যাস দেখতে, অনেকটা এরকম প্যাটার্ন দেখতে, অনেকটা এরকম, একটু জাস্ট সামথিং অ্যাঙ্গেলে রোটেটেড। এখন কিন্তু আর মুখোমুখি সংঘর্ষ হচ্ছে না, সংঘর্ষটা হচ্ছে পিছন দিক থেকে সংঘর্ষ হচ্ছে, পিছন দিক, বুঝতে পারতেছো বলো অনেকটা? যদিও কাজটা অনেক জটিল, এত সহজ না, আমি আসলে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। মোটমাট ফোটনের একটা মিনিমাম সংখ্যা লাগবে এবং একটা বিন্যাস নিয়ে বেরোতে হবে, কিছুটা কি বুঝতে পারছি? সো দেখো, কোয়ান্টাম মেকানিক্স আজকে আমাদেরকে এগুলো সব, যেগুলো একটা সময় মানুষ জানতো না, যেগুলো কি অলৌকিক মনে হতো, যে একটা জিনিসকে আমি যদি টেনে আনতে চাই তাকে তো মিনিমাম দড়ি ধরে স্পর্শ করতে হবে ভাই, কিন্তু এখানে স্পর্শ হচ্ছে, সেটা হচ্ছে অস্থায়ী কণিকাগুলোর স্পর্শ। কাজে এই মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে অস্থায়ী কণিকা, তারা বলবাহক, তারা এই মহাবিশ্বের সমস্ত বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক কিন্তু বজায় রেখে যাচ্ছে। স্যার, একটা চুম্বকের মধ্যে দুই সাইডে দুইটা মেরু থাকে, এখন যদি আমি চুম্বকটাকে মাঝখান থেকে যদি কেটে দিই, আবার মেরু আরেকটা সৃষ্টি হবে, তখন কি ওটা
সাউথ হবে নাকি অপোজিট। ধরো এটা নর্থ ছিল, এটা সাউথ ছিল, হ্যাঁ। এটা নর্থ ছিল, এটা সাউথ ছিল। এই চুম্বকটাকে তুমি মাঝখানে কিভাবে করছো? এটা নর্থ না, এই জায়গায় অটোমেটিক সাউথ হয়ে যাবে। কেন? এটা সাউথ না, এই জায়গায় অটোমেটিক নর্থ হয়ে যাবে। কেন? খুব সিম্পল। আসলে মেরু এর আছেই সব জায়গায়। একটা চুম্বক তুমি এভাবে কল্পনা করতে পারো, প্রত্যেকটা অংশে না মেরু আছে, দুইটা মেরু এখানেও আছে। ধরো ধরো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এখানেও আছে সাউথ নর্থ। এই সাউথ নর্থ প্রায় কাছাকাছি। সাউথ নর্থ পরস্পরকে নিষ্ক্রিয় করে কাছাকাছি করে জিরো করে ফেলছে। এই জন্য এখানে মেরু পাচ্ছ না যে তুমি। যে মাত্র এই জায়গায় কাটবে এই সাউথটা আর এই নর্থটা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো? মোটামুটি করে আমি বুঝালাম তোমাকে। এগুলো আরো ডিটেল ডোমেইন তত্ত্ব অনেক কিছু থাকবে, এগুলোর সামনে ইন্টারে গেলে তুমি পাবা জিনিসগুলো। আরো মোটামুটি বোঝানোর জন্য বলতে দেখেছি। তুমি এই প্রশ্নগুলোর উত্তর এখন পাওয়ার কথা না, তাহলে আমি চেষ্টা করতেছি। একদম নর্থ সব জায়গায় এরকম সাউথ নর্থ মিলেমিশে থাকবে একসাথে। মানে একদম নর্থে তুমি এইভাবে করে একবার এইভাবে। নর্থ হ্যাঁ হ্যাঁ, পুরাপুরি থাকে না। আমি যেভাবে বলছি আসলে অনেক জটিল। পুরাপুরি থাকে না আসলে, হয় কি জানো, এইভাবে সাউথ নর্থ পুরাপুরি থাকে না। সাউথ নর্থ হওয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি থাকে, মানে অনেকটা এরকম। না শুনে পড়ি সে চাচ্ছে সাউথ নর্থ হোক। এবার তুমি যে তাকে কাটবা, তুমি আসলে বাইরে থেকে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করেছো। এই যান্ত্রিক শক্তি প্রয়োগ করা মাত্র না, একে তো না শুনে পড়ি, তার উপর ঢোলের বাড়ি, কথাটা বুঝতো। যে মাত্র তুমি ঢোলের বাড়ি দিয়েছো, ও চাচ্ছিল যে সাউথ নর্থে ভাগ হয়ে যাক। এবার সে তোমার ওই যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে কেটে আলাদা হওয়া মাত্র এদিকে সাউথ, এদিকে নর্থ হয়ে যাবে। আসলে মেন কথা হচ্ছে সাউথ নর্থ ওই সময় থাকে না। বুঝতে পারছো? আমি সাউথ নর্থ থাকে না। তুমি যেই দেখবা একটা চুম্বক, সাউথ নর্থ আসলে নাই। কিন্তু সাউথ নর্থ হওয়ার জন্য ক্ষেত্র, মানে সে মুখিয়ে আছে, তার একটা ক্ষেত্র অনুকূল, একটা কমফোর্টেবল জোন হচ্ছে সাউথ নর্থ হয়ে যাওয়া। যেই মাত্র শুধু বাইরে থেকে কিছু শক্তি লাগবে, যে মাত্র তাকে বাইরে থেকে তুমি একটা শক্তি দিয়ে তাকে কাটলাম, এবার সে সেই শক্তিকে কাজে লাগিয়ে কাটার মুহূর্তেই সাউথ নর্থ আলাদা হয়ে যাবে। আমি যদি অর্ধেক কাটি বাকি অর্ধেক রেখে দিই তখন কি হবে? না, তখন হবে না, তখন কিছুই হবে না। কিছুই হবে না। ওইখানে কোয়ান্টাম মেকানিক্স এরকম অদ্ভুত যে কিছুই হবে না। তুমি ভাববে যে অর্ধেক হবে, তুমি ভাববে যে তোমার ক্লাসিক্যাল ফিজিক্সে এরকম বলবে, তুমি কিন্তু বলবে অর্ধেক পরিমাণ হবে না, অর্ধেক পরিমাণ হবে না, একবারই হবে না, মানে এইরকম একেবারেই হবে না। এটা নর্থ আর সাউথ তো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এদরু এই অংশ কাটছো। হ্যাঁ হ্যাঁ, এদরু কাটছি আর না, কাটি নাই। কিছুই হবে না। এখানে যদি আমি একটা মেটাল দিই তাও ওটা আকর্ষণ বিকর্ষণ কিছু করবে না। কিচ্ছু করবে না এই জায়গায়। কেন? তেমন হবে না, সামান্য হতে পারে, কখনো একটু বেশি করে কাটলে সামান্য হতে পারে। কেন করবে না এটা? কেন? কারণ নর্থ সাউথ পোল হওয়ার জন্য ক্ষেত্র তৈরি হয়ে বসে আছে, কিন্তু পুরোপুরি নর্থ সাউথে বিভক্ত হতে পারে নাই। মোটামুটি বুঝতে পারছো? তাহলে কণিকাগুলোর আচরণ কিন্তু একটু অদ্ভুত, এবং এই অদ্ভুত আচরণ বলেই কিন্তু এই ভারসাম্যটা আমাদের এই মহাবিশ্বে বজায় আছে। যে আমাদের কণাগুলোর মেকানিক্সগুলো খুব অদ্ভুত। যেমন ধরো একটা ইলেকট্রনকে তুমি, একটা ইলেকট্রন বা ফোটন যাই করো, একটা ক্ষুদ্র কণিকাকে তুমি যাকে যাকে কণিকা পাঠাচ্ছ, তাদের জন্য তুমি দুইটা দরজা দিছো। দুই দরজা যে কোনো একটা দিয়ে একজন বাইরে হবে নাকি? এমন কি হতে পারে একটা কণা একই সাথে দুইটা দরজা দিয়ে বেরোচ্ছে? এটা কি কথা আবার? এটা কোনো কথা হতে পারে? কিন্তু এক্সপেরিমেন্ট দেখতেছে যে, এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে দুইটা দরজা দিয়ে একই কণা বেরোচ্ছে। কিভাবে? এটা কিভাবে কথা আবার? তাহলে এটা ভাগ না, ভাগ হচ্ছে না, একই রকম সিমেট্রিক কণা বেরোচ্ছে। এবার ধরো তুমি কণা নজরদারি করলো যে না আমি দেখবো আসলে কণা কেমনে দুইটা হয়ে যায় গিয়ে, মানে কি একটা থেকে ভাগ হচ্ছে, এটা নিশ্চয়ই ওদের কত বিজ্ঞানীদের প্রশ্ন ছিল। কিন্তু সমস্যা হচ্ছে তুমি যেই নজরদারি করবা, তুমি যেই দেখবা, তখন কণাগুলো সেই অদ্ভুত আচরণটা তোমাকে আর দেখাবে না। কণাগুলোকে হয় যে কোনো একটা দরজা দিয়ে বেরোতে দেখবা, অথবা অন্য আরেকটা দরজা দিয়ে স্বাভাবিক আচরণ যেরকম সেরকম দেখবা। কিন্তু যেই তুমি পিছন ফিরবে, মানে তুমি দেখবা না, তখন তাদের ভিতরে তোমার অজান্তে অদ্ভুত আচরণ ঘটে যাবে। এটা কেন অনেকদিন মানুষের জানা ছিল না, কিন্তু পরবর্তীতে মানুষ জানে। কিভাবে? ও কিভাবে জানে? আমি দেখতেছি নাকি দেখতেছি না? ও জানে না। তুমি যখন দেখছো তখন তুমি কিছু ফোটন তার উপর ফেলছো। তুমি দেখো, পর্যবেক্ষণ করা মানে কিন্তু তার মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। এই কথাটা বুঝছো কিনা তুমি আগে বুঝতে হবে। তুমি দেখছো মানে কিসের সাহায্যে দেখছো? যে দেখছো কিসের সাহায্যে? আলোক প্রসৃত বাহক তো ফোটন কণা। হ্যাঁ আমি, আপনি বাসা চিনছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা, আসতে পারবেন? হ্যাঁ আসতে পারবেন, আর নিয়ে আসেন না। হ্যাঁ, অন্য বেশ